আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, ভালো আছি ওস্তাদ জি, আপনি কেমন আছেন? জি, আল্লাহ পাকের মেহরবানি ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের প্রথম সবক শুরু হচ্ছে। এর আগে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, মানে প্রথম উদ্বোধনী ক্লাসের মধ্যে আমরা নুরানি ট্রেনিং সম্পর্কে পরিচিতির সম্পর্কে জেনেছি। আচ্ছা, সেখানে উল্লেখ করা হয়েছে যে আমাদের নুরানি পদ্ধতি পবিত্র কোরআন এবং হুজুরের হাক্কামি দ্বীন শিক্ষাদানের যে পদ্ধতির সাথে পরিচিত হয়েছি প্রাথমিকভাবে। নুরানি ট্রেনিং কাকে বলে, নুরানি ট্রেনিং কত প্রকার ও কি কি, এবার নুরানি ক্লাসগুলো কিভাবে বিন্যস্ত হয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরে এক নজরে আমরা পুরো ট্রেনিংটা দেখেছিলাম এর আগে, যে নুরানি ট্রেনিং এর বিষয়গুলো এগুলো কিভাবে বিন্যস্ত হয়েছে। নুরানি ট্রেনিং এর ক্লাসগুলো তিন ভাগে বিভক্ত, আমরা সেখানে জেনেছি গত ওরিয়েন্টেশন ক্লাসে। নুরানি শিশু ট্রেনিং, এরপরে নুরানি বয়স্ক বা কারিয়ানা ট্রেনিং, আর নুরানি মোয়াল্লিম ট্রেনিং। আচ্ছা, তো এরপরে এই তিনটা ট্রেনিং, যেটা শিশুদের ট্রেনিং, তো মক্তবের মধ্যে শিশুদেরকে যে নুরানি পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় একবার শুরু থেকে। একটা শিশু কিছুই পারে না, মানে সে জীবনে কখনো কোরআন শরীফ পড়েনি। দেখা যাচ্ছে যে একটা মক্তবে পড়লে সে প্রথমে কায়দা পড়ে, আমপারা পড়ে, কোরআন শরীফ নিতে তার দীর্ঘ সময় লেগে যায়। অথচ নুরানি পদ্ধতির মাধ্যমে মাত্র 3 মাসে সে কোরআন শরীফ পড়তে সক্ষম হয়ে যায় আলহামদুলিল্লাহ। একটা শিশু জীবনে কখনো কোনো অক্ষর চিনে না, কোরআন শরীফ পড়েনি, সে যদি মাত্র 3 মাস নুরানি শিশু ট্রেনিং ক্লাস করে, 3 মাসে সে কোরআন শরীফ পড়তে সক্ষম হয়ে যাবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন এর নিসাব রয়েছে যে আপনি শিশুদেরকে কিভাবে পড়াবেন, কোন মাসে কতটুকু পড়াবেন, এইভাবে তার 3 মাসের ভিতরে কোরআন শরীফ পড়া সক্ষম হয়ে যাবে এবং নিয়ম কানুন জানা হয়ে যাবে, মদ গুন্না কোথায় কি নিয়ম আছে সব তার জানা হয়ে যাবে 3 মাসের ভিতরে। এরপরে কোরআন শরীফ হাতে দিয়ে তাকে পুরা কোরআন শরীফ খতনা হবে 1 বছরের মধ্যে, এবং ফজিলতের সূরাগুলো মুখস্থ করানো হবে, করা হয়ে যাবে। সূরা ইয়াসিন, সূরা রহমান, তারপরে সূরা মুলক, সূরা ওয়াকিয়া, এগুলো তার মুখস্থ হয়ে যাবে। সেই সাথে আমপারাও তার মুখস্থ হয়ে যাবে 1 বছরের নিসাবের মধ্যেই। এর পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি তার প্রাথমিক যে জ্ঞান 1 বছরের জন্য প্রয়োজন, সেটা তার আলহামদুলিল্লাহ এর মাধ্যমে হয়ে যাবে। তো এইভাবে এত বিশাল তার অর্জন হচ্ছে মাত্র 1 বছরের কোর্সে। এরপরে এই শিশুটি যদি মনে করে হ্যাফজো পড়বো, হ্যাফজোখানায় গিয়ে নাজেরা পড়তে পারে এবং সে হ্যাফজোর উপযোগী হবে। যদি মনে করে কিতাবখানায় পড়বো, তাহলে সে কওমি মাদ্রাসায় যে কিতাবখানায় ভর্তি হতে পারে। হ্যাঁ, আর যদি মনে করে স্কুলে পড়বো, তো স্কুলে সে দ্বিতীয় শ্রেণী থেকে পড়তে পারে। হ্যাঁ, তবে আমাদের নিসাবগুলো এমন ভাবে ভাগ করা যে অর্থাৎ সে বেশিরভাগই এই নুনে শিশু ট্রেনিং পড়ে তারা কওমি মাদ্রাসা ইবতিদা আউয়ালে তারা ভর্তি হতে পারে এবং এইভাবে তারা একজন আলেম হয়ে যেতে পারে। আচ্ছা, আর বয়স্ক ক্যারিয়ার ট্রেনিং হলো যে যারা বয়স্ক লোক আছে, অনেক জীবনে মানে কোরআন শরীফ হয়তো পড়ছে কিন্তু মনে নাই, ভুলে গেছে, অথবা পরে অশুদ্ধ। বর্তমানে যারা বয়স্ক লোক, যারা সাধারণ লোক, এরা কিন্তু দেখা যাচ্ছে যে হাজারের মধ্যে 999 জনই কোরআন শরীফ ভুল পড়ে। এদের পড়াটা সহি করা খুব জরুরি দরকার। আমরা যে মেহনত করি, খাওয়াসের মধ্যে মেহনত করি, অর্থাৎ যেমন শিশুদেরকে শিক্ষা দিচ্ছি এবং মনে করি আমাদের মাদ্রাসার গণ্ডিতে যারা আসে তাদেরকে সহিভাবে শিক্ষা দেই, কিন্তু মাদ্রাসার গণ্ডির বাহিরে আরো যে বয়স্করা রয়েছে এখন, তাদের জন্য কিন্তু আমাদের সেরকম ফিকির থাকে না। অথচ তারাও কিন্তু আমাদের কাছে সমানভাবে এই এই বিষয়গুলো হ্যাঁ, লাভ করার তারা অধিকার প্রাপ্ত। কারণ আপনি একজন আলেম, একজন ইমাম, একজন মাদ্রাসা মুহতামিম, আপনার কাছে এখানে যারা আসবে, খাস খাস লোক মাদ্রাসায় ভর্তি হবে, তাদেরকে শিখাবেন। অথচ আপনার এলাকায় বা আপনি ইমাম হিসেবে, আপনি মুসল্লিরা যারা আছে, আপনি খতিব হিসেবে, আপনার মুসল্লি যারা আছে, তারা কোরআন শরীফ সহি পড়তে পারবে না, নামাজ সহি পড়তে পারবে না। তো এইটা তো হতে পারে না। এই জন্য আপনি সহজে মুসল্লিদেরকে কিভাবে শিক্ষা দিবেন, আপনি ইমাম হয়ে, একজন খতিব হয়ে মুসল্লিদেরকে কিভাবে সহজে কোরআন শিক্ষা দিবেন, দিনের জরুরি বিষয়গুলো শিক্ষা দিবেন। বা একজন মোতামিম হয়ে আশেপাশে যে আপনার এলাকার বাড়িঘর আছে, সে বাড়িঘরের যে বয়স্ক লোকেরা আছে, বা আপনার ছাত্র ছাত্রীদের যে গার্জিয়ান আছে, হ্যাঁ, তাদের কিছু হক আছে আপনাদের উপরে, তাদেরকে একত্র করে এই জন্য কিভাবে সহি করে অল্প সময়ে কোরআন শরীফ শিক্ষা দিতে পারেন, সেটা হচ্ছে নুরানি বয়স্ক ট্রেনিং বা কারিয়ানা ট্রেনিং। কাজে এর মাধ্যমে কি করবেন, অল্প সময়ের মধ্যে 20 দিনের ক্লাস অথবা 25 দিনের কোর্স অথবা 1 মাসের কোর্স অথবা 40 দিনের কোর্স, এভাবে একটা সংক্ষিপ্ত কোর্স করে প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা একটা সময় নির্দিষ্ট করে তাদেরকে নুরানি বা এই পদ্ধতি এভাবে অনুযায়ী শিক্ষা দিলে তা আলহামদুলিল্লাহ সহি করে কোরআন শরীফ পড়তে তারা শিখবে এবং দিনের জরুরি মাসালাগুলো তাদের আয়ত্তে এসে যাবে, সহিভাবে নামাজ পড়তে পারবে, দিনের জরুরি বিষয়গুলো তাদের আয়ত্তে আসবে আলহামদুলিল্লাহ। এখন এই শিশুদেরকে, বয়স্কদেরকে কিভাবে শিক্ষা দিবেন, এর যে প্রসেস বা নিয়ম কানুন, এগুলো শিক্ষার নামই হচ্ছে নুরানি মুআল্লিম ট্রেনিং।
নুরানি মুআল্লিম ট্রেনিং মানে শিক্ষক শিক্ষিকার ট্রেনিং। এটা হচ্ছে শিক্ষকদের জন্য, মানে শিশু বয়স্কদেরকে কিভাবে শিক্ষা দিবেন, হ্যাঁ, নুরানি ট্রেনিং অনুযায়ী, সেটা হচ্ছে নুরানি মুআল্লিম ট্রেনিং। তা আমাদের যে ট্রেনিংটা এটা হচ্ছে নুরানি মুআল্লিম ট্রেনিং। আমরা যে নুরানি ট্রেনিং ভর্তি হয়েছে এটা কি শিশু ট্রেনিং, বয়স্ক ট্রেনিং নাকি নুরানি মুআল্লিম ট্রেনিং? এটা হচ্ছে নুরানি মুআল্লিম ট্রেনিং, অর্থাৎ শিক্ষক ট্রেনিং। এখানে যারা معلم আসছেন, نوراني হ্যাঁ, معلم تاني আচ্ছা আলহামদুলিল্লাহ, এখানে যারা ভর্তি হয়েছেন সবাই শিক্ষকতার যোগ্যতা অর্জন করার জন্য, অর্থাৎ শিশুদেরকে আমরা কিভাবে নুরানি ট্রেনিং অনুযায়ী শিক্ষা দিব বা বয়স্কদেরকে কিভাবে নুরানি নিয়ম অনুযায়ী শিক্ষা দিব সহজে স্বল্প সময়ে, পবিত্র কোরআন এবং জরুরি আহকামের দিন এগুলো, সেটি আমরা শিখবো। তার প্রসেস নিয়ম কানুনগুলো আমরা শিখবো এই নুরানি মুআল্লিম ট্রেনিং এর মাধ্যমে। আচ্ছা, নুরানি মুআল্লিম ট্রেনিং শুধু কোরআন শরীফ শিক্ষা দেওয়া না, কোরআন শরীফ তো শিক্ষা দিবেন, সাথে সাথে তাজবিদ, কোরআন শরীফ শিক্ষার যে নিয়মগুলা এগুলো শিক্ষা দিতে হবে। মাদ গুন্না, যে বিষয়গুলো আছে এগুলো তাদের শিক্ষা দিতে হবে। এখন এই শিক্ষা দেওয়ার যে মূল নিয়ম, মানে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার যে মূল নিয়ম সেটাকে বলা হয় নুরানি তরিকে তালিম। বয়স্ক এবং শিশুদেরকে যে শিক্ষা দিবেন, হ্যাঁ, যারা মুআল্লিম শিক্ষক, তাদের শিক্ষাদান পদ্ধতি যেটা, মূল শিক্ষাদান পদ্ধতি সেটাকে সেই সাবজেক্টকে বলা হয় নুরানি তরিকে তালিম। কি বলা হয়? নুরানি নুরানি তরিকে তালিম। طريقة তরিকে تعليم তালিম, আচ্ছা, তরিকে তালিম হচ্ছে কিছু বিবরণ, মানে অর্থাৎ আপনাকে এখানে বোঝানো হবে, বিবরণগুলো বলা হবে যে এইভাবে আপনি শিক্ষা দিবেন। আর বাস্তবে যখন এটা ফলো করবেন, বাস্তবে যখন আপনি কাজ করবেন, সেটা নাম হলো প্র্যাকটিক্যাল। মানে আমি শিখাইলাম, আপনি এভাবে পড়াবেন। যখন আপনি বোর্ডে যায় ডাইরেক্ট পড়ানো শুরু করবেন, তখন সেটা হবে প্র্যাকটিক্যাল। তাহলে আপনার তরিকে তালিমের মধ্যে দুটো অংশ, একটা থিওরিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। থিওরিক্যালের মাধ্যমে আমরা নিয়মগুলো শিখবো যে কেমনে পড়াইতে হবে তাদেরকে, হরফের নামের মাস কতবার হবে, নুক্তার মাস কতবার হবে, এবং লেখা কিভাবে শিক্ষা দিতে হবে। আর প্র্যাকটিক্যালের মাধ্যমে ডাইরেক্ট বোর্ডের কাছে দাঁড়িয়ে আপনাদের শিক্ষা দিতে হবে যে এইভাবে আমরা শিখাবো বা এটা প্র্যাকটিক্যাল করতে হবে সেটা। দেখেন দুইটা বিষয়, নুরানি তরিকে তালিম আর হচ্ছে প্র্যাকটিক্যাল। আচ্ছা, এই কোরআন শরীফ শিক্ষার মূল জিনিস হলো এটা। এর পাশাপাশি আমাদের যেহেতু যারা মুআল্লিম ট্রেনিং এ ভর্তি হয়েছেন, তাদের পড়াটা যাতে আহ, কিভাবে পড়াবেন সে নিয়ম প্রসেস গুলো দেখায় দেওয়া হবে। সেখান থেকে আপনার তার নিজের পড়াটাও তো উন্নত মানের হইতে হবে, এই জন্য তাদের কিছু কোরআন শরীফ মাস্কেরও প্রয়োজন আছে। আবার বাচ্চাদেরকে কিভাবে মাস্ক করাবেন সেটা প্রসেসিং দেখানোর নিয়ম আছে। এই জন্য তাদের একটা সাবজেক্ট হচ্ছে নুরানি কোরআন শরীফ মাস্ক। এই দুইটা, হ্যাঁ, তাহলে নুরানি তরিকে তালিম এবং প্র্যাকটিক্যাল হলো একটা, আর কোরআন শরীফ মাস্ক এটা আরেকটা ক্লাস হলো। এরপর আমরা শুধু কোরআন শরীফই শিক্ষা দিব না, পাশাপাশি অজু, ইস্তেঞ্জা, নামাজের মাসআলা মাসাইলগুলো শিক্ষা দিব, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, এবং 2 রাকাত নামাজ পড়তে কয়টা মাসলা লাগে, কি কি করতে পড়তে হয়, এবং আদে মসনুনার সাথে খাওয়ার দোয়া, ঘুমানোর দোয়া, চলাফেরার দোয়া, বিভিন্ন দোয়া কালাম, এগুলো সব শিক্ষা দিতে হবে। এই জন্য 3 নম্বর সাবজেক্ট হচ্ছে নুরানি মাসাইল ও আদিয়ায়ে মাসনুনা। আবার জীবন চলার পথের আমাদের কোরআনের হাদিসের নির্দেশনা নিতে হবে। এই জন্য হাদিস শরীফ থেকে 40টা হাদিস যদি অর্থ সহ মুখস্থ করেন, এটা নুরানির নেশাবভুক্ত। তাহলে হবে কি যে শিশুরা হাদিসগুলো থেকে নিজে জীবন চলার একটা পাথেয় সংগ্রহ করবে এবং সেই অনুযায়ী তারা চলতে অভ্যস্ত হবে। এই জন্য এখানে নুরানি হাদিস শরীফ এটাও এই নুরানি মুআল্লিম ট্রেনিং এর একটা অংশ, বিষয়। আপনাদেরকেও শিক্ষা দেওয়া হবে, বাচ্চাদেরকে আপনারা এইভাবে শিক্ষা দিবেন। আর এর সাথে আছে সুন্নতে রাসূল, খাওয়ার সুন্নত, ঘুমানোর সুন্নত, সুন্নত তরিকায় যাতে জীবনযাপন হয়। আচ্ছা, এখন এই যে নুরানি পদ্ধতিতে আমাদের শিক্ষাটা হচ্ছে বোর্ড এবং চক স্লেটের মাধ্যমে। তো বোর্ড এবং চক স্লেটের মাধ্যমে শিক্ষাটা যেহেতু সেটা হচ্ছে অর্থাৎ লিখে শিক্ষা দিতে হবে। ওস্তাদের লেখা যদি সুন্দর না হয় তাহলে ছাত্র ছাত্রীদের তারা কি শিখবে? এই জন্য আগে ওস্তাদ সুন্দর করে লেখা শিখবেন। হ্যাঁ, যে আপনার, হ্যাঁ, চককে কিভাবে ধরতে হবে, বোর্ডে লিখতে হলে বা স্লেটে লিখতে হলে চককে কিভাবে ধরতে হবে, ছাত্রছাত্রীরা চক কিভাবে ধরবে, এবং কোন মাথা মোটা হবে কোন মাথা চিকন হবে, এই হরফটা কিভাবে ধরলে এরকম হবে, সুন্দর হবে, কোরআন শরীফের মতো লেখাটা হবে। এই জন্য এটা প্র্যাকটিস করতে হবে। এই ক্লাসের নাম হচ্ছে নুরানি লেখা শিক্ষা। এই ক্লাসের নাম কি? নুরানি লেখা শিক্ষা। তো মোট এখানে আমরা দেখলাম যে মুআল্লিম ট্রেনিং এর বিষয়গুলো 5 ভাগে ভাগ করা হয়েছে এখানে। একটা হচ্ছে নুরানি তরিকে তালিম এবং সাথে প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে কোরআন শরীফ মাস্কের ক্লাস, একটা হচ্ছে নুরানি মাসাইল ও আদিয়া মাসনুনা, আর একটা হচ্ছে নুরানি হাদিস শরীফ এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা হচ্ছে নুরানি লেখা শিক্ষা। তা আপনাদের প্রত্যেকটা বিষয়ে খুব বুৎপত্তি অর্জন করতে হবে যাতে করে শিশুদেরকে সুন্দর মতো এই বিষয়গুলো আপনি শিক্ষা দিতে পারেন। কারণ আগে ওস্তাদের আয়ত্ত করতে হবে, তারপর হলো সেটা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছবে। তাই জন্য
কারণ সবাই তো আর মনে করেন এখানে এই মাদ্রাসার লেভেলে যারা লেখাপড়া করে হয়তো অনেকে আলেম হয়েছেন, কিন্তু নুরানি ট্রেনিং পদ্ধতি অনুযায়ী বিষয়গুলা এটা যেভাবে আছে সেভাবেই শিখতে হবে সবাইকে। শিখে নিজে ভালো মতো শিখে তারপরে এগুলো বাচ্চাদের বা বয়স্কদের শিক্ষা দিতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে নুরানি তরিকে তালিম ক্লাসের নেশাব কতটুকু, কোরআন শরীফ মাসকের নেশাব কতটুকু, মাসাইল আদি মসরুর নেশাব কতটুকু, হাদিস শরীফ নেশাব কতটুকু, লেখার ক্লাসের নেশাব কতটুকু, এটা এখানে সব এই যে নকশার মাধ্যমে ভাগ করে দেওয়া আছে। নুরানি তরিকে তালিমের মধ্যে এখানে চার মানে চার ধরনের, চারটা মানে আর বিষয়গুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে প্রাথমিক কথা। প্রাথমিক কথা মানে পরিচিতিমূলক কথাগুলো আর কি, যে নুরানি ট্রেনিং কাকে বলে, প্রয়োজনীয়তা কতটুকু, প্রাতিষ্ঠানিক জ্ঞাত ব্যবস্থাদের জরুরি গুণাবলী, এগুলো আর কি। এরপর হচ্ছে প্রারম্ভিক প্রস্তুতি, মানে ক্লাস প্রস্তুতির জন্য কি কি করতে হবে, শিক্ষার উপকরণ লাগবে, চক স্লেট ডাস্টার এগুলো, মুছনি। তারপরে ছাত্রছাত্রী বসাইতে হবে কিভাবে, এই নিয়মগুলো জানতে হবে। ক্লাস শুরু শেষ কিভাবে করতে হবে দোয়ার মাধ্যমে। আর বসার আদব শিক্ষা দিতে হবে, যাতে ক্লাসে কিভাবে বসবে, লেখার সময় কিভাবে লিখবে, এগুলোর জন্য জানতে পারে। আর প্রথম শিক্ষা হচ্ছে ডান বাম। এরপরে তাদের ডান বাম শিক্ষা দিতে হবে, কারণ লিখতে গেলে ডান দিক থেকে বাম দিকে লিখবে। তো এই ডান বাম না শিখলে সেটা সে করতে পারবে না, এই জন্য ডান বাম শিক্ষা দিতে হবে। এরপর শুরু হবে মৌলিক বিষয় 7টা অধ্যায়। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান, তৃতীয় অধ্যায় মুরাক্কাব শিক্ষাদান, চতুর্থ অধ্যায় জজম কলকলা তাজদিদ ওয়াজিব গুনা শিক্ষাদান, পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান, ষষ্ঠ অধ্যায় নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং কাওয়ায়েদ শিক্ষাদান, সপ্তম অধ্যায় মিম সাকিনের কাওয়ায়েদ, আল্লাহ শব্দ পড়ানিয়ম, হরফ পড়ানিয়ম ইত্যাদি শিক্ষাদান। এর মাধ্যমে জরুরি সব বিষয়গুলো চলে আসছে। একটা শিশু সে কোনো অক্ষরও যদি নাও চিনে, তবু এই 7টা অধ্যায় যখন শেষ করবে, আলহামদুলিল্লাহ সে কোরআন শরীফ পড়তে সক্ষম হয়ে যাবে। এবং যত রকমের কায়দা কারণ আছে, কলকলা ওয়াজিব গুন্না মাদ, লিন, সব তার আয়ত্তে এসে যাবে আলহামদুলিল্লাহ। এরপর কোরআন শরীফ তেলাওয়াতের আরো কিছু নিয়ম আছে, সেগুলো শিখবে পরিশিষ্টের মধ্যে। যেমন সেখানে কিছু আছে, আপনার সিফাতে হরফগুলো কিছু শিক্ষা এটা দরকার উচ্চারণ ঠিক করার জন্য। তবে ইদগামে সগীর, নুনে কতনি, তায়ে তানিস, আলিফে জায়দা, আবার নরম হামজার কোথায় তাসসিল হয়, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার নিয়ম, সিন সদ লেখাপড়া কিছু তারতম্যের একটা নিয়ম আছে, ওয়াকফের নিয়ম, সিক্তা, লাহান, আয়াত, এইভাবে এই আয়াতে সিজদা, এই বিষয়গুলো তারা জানবে। তাহলে কোরআন এরপরে কোরআন শরীফ হাতে দিয়ে তাদেরকে আহ, সবক দিতে হবে। কেমনে সবক দিবেন সেই নিয়মগুলো এখানে ধরে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম তরিকে তালিমের বিষয় হচ্ছে এগুলো। আর কোরআন শরীফের মাসকের বিষয়গুলো কি কি আমরা এখানে দেখতে পারছি। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা ফাতিহা এগুলো মাসক হবে। ইজরা সহ মুখস্থ পড়ালেখা, তারপরে সূরা ফিল থেকে নাস পর্যন্ত ইজরা সহ মুখস্থ পড়ালেখা, অবশ্যই রামপাড়া বিশেষ নিয়মে নাজিরা পড়া, মানে কেমনে পড়াবেন নিয়মগুলো ধরাই দেওয়া হবে। আর আপনাদের মাস করতে হবে। এটা 4 পর্যায়ে আমপারা, 4 পর্যায়ে মাস করতে হয়। এরপরে পূর্ণ কোরআন মাজিদ নাজিরা খতম কিভাবে করবেন সেই নিয়মগুলো। এবার ফাজাইলে সূরা এগুলো মুখস্থ করানোর যে পদ্ধতি, এগুলো হচ্ছে এগুলো নিসাবভুক্ত সব কোরআন শরীফের এগুলো বিষয়গুলা। আর মাসাইলের মধ্যে এটা আমলি মাস সহ, মানে আমল সহ করাইতে হবে। বসার আদব, ইস্তেঞ্জার আদব, উজু গোসল তায়াম্মুমের মাসাইল ও তরিকা, উজু ভঙ্গের কারণ, নামাজের ধারাবাহিক মাসালা এবং আমলি মাস, জামাতের নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, ইমামতি, খুতবা সবগুলো অন্তর্ভুক্ত। এবার কোরবানি, আকিকার নিয়ম, বিবাহের খুতবা পাঠ, কবর খনন, কাফন তৈরি, পরানো এবং দাফন করার নিয়ম সবই অন্তর্ভুক্ত এই মাসলার মধ্যে। এরপরে আদি মাসনুনা, হ্যাঁ সেগুলোর মধ্যে আছে দোয়া কালাম, যেগুলো আবশ্যকীয় দোয়া, কালিমা সমূহ অর্থ সহ তাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, ইমানে মুজমালিন মুফাসসাল গুলো। আচ্ছা, শেষে আযান, ইকামাত, তাকবীরে তাহরিমা, তারপরে সানা ও তাসবিহাতে সালাত, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, সালাম। আচ্ছা, তারপরে জানাজার দোয়া, সালাম মুসাফা, আল্লাহর 99 নাম মুখস্থ করাইতে হবে। আর দৈনন্দিন জীবনে আবশ্যকীয় যে আদি মাসনুনা, খাওয়ার, ঘুম ইত্যাদি দোয়াগুলো মুখস্থ করাইতে হবে। এটা হচ্ছে মাসনুন দোয়া। আচ্ছা, এরপরে আর বিষয় আসছে, সেটা হলো নুরানি হাদিস শরীফ। তো দৈনন্দিন জীবনে আবশ্যকীয় বিষয়ের সংক্ষিপ্ত 40টি হাদিস এবং নবীজির গুরুত্বপূর্ণ সুন্নত সমূহ আমলি অনুশীলন সহ এটা শিক্ষা দিতে হবে বাচ্চাদেরকে। এই জন্য ওস্তাদ নিজেও শিখতে হবে। এরপরে লেখার ক্লাস, লেখার ক্লাসের মধ্যে কি কি শিখবেন বা শিখাবেন। হ্যাঁ, হরফ লেখার মাস্ক, এই 29টা হরফ সম্পূর্ণ লেখার মাস্ক করতে হবে, বাচ্চাদের করাইতে হবে। মোরাক্কাবের লেখার মাস্ক, যুক্ত অক্ষর যেগুলো। আর কোরআন শরীফের সূরা সমূহ থেকে 23টা সূরা লেখার মাস্ক করাইতে হবে বাচ্চাদেরকে। এই জন্য কমপক্ষে আপনি 2-4টা সূরা মাস্ক করলে বাচ্চাদের বাকিগুলো করাতে পারবেন। আজান ইকামতে লেখার মাস্ক, আদে সালাতে 10টি লেখার মাস্ক, মাসনুন দোয়া 10টি লেখার মাস্ক, আর কালিমা সমূহ লেখার মাস্ক। তো এই অনুযায়ী আপনার সম্পূর্ণ নুরানি ট্রেনিং এর যে বিষয়গুলা আপনাদের এক নজরে তুলে ধরা হলো। তা আমাদের এই ক্লাস, আমরা যে ক্লাস এখন আমরা করব, এই ক্লাস হচ্ছে নুরানি তরিকে তালিম, অর্থাৎ মূল কিভাবে পড়াবো নুরানি ট্রেনিং অনুযায়ী বাচ্চাদেরকে বা শিশুদেরকে বা বয়স্কদেরকে, সেগুলো শিক্ষা দেওয়া হবে এবং প্র্যাকটিক্যাল সহ।
আর বাকি যে ক্লাসগুলো আছে এই দোয়া মানে মাসাইল আদিয়া মাসনুনা হাদিস শরীফ এবং লেখার ক্লাস, সেগুলো মুফতি সাইদ আল হাসান সাহেব উনি ইনশাল্লাহ নেবেন। আর মাঝে মাঝে আপনাদের বিভিন্ন বিষয়ে মানে কেমনে পড়াবেন এই পদ্ধতিগুলো ইনশাল্লাহ এখানে আলোচনা করে দেওয়া হবে। তো বিশেষভাবে আমরা এই ক্লাসটি করব নুরানী তরিকে তালিম এবং প্র্যাকটিক্যাল অনুশীলন হিসেবে। তো অর্থাৎ এটাই মূল ক্লাস, যে যেভাবে আপনি কোরআন শরীফ শিক্ষা দিবেন বাচ্চাদেরকে বয়স্কদেরকে, তার মূল ক্লাস হচ্ছে এটা। আচ্ছা, এ পর্যায়ে মূল বিবরণে চলে যাচ্ছি। আচ্ছা, এই বিবরণগুলোর মধ্যে আমরা কিন্তু গত এই ওরিয়েন্টেশন ক্লাসে নুরানী পদ্ধতিতে পবিত্র কোরআন হুজুরে আহকামে দ্বীন শিক্ষা, আচ্ছা এই ব্যাপারে যে প্রাথমিক কথাগুলো যে নুরানী ট্রেনিং এখানে 6টা বিষয়, এগুলো কিন্তু আলোচনা করা হয়েছে ওরিয়েন্টেশন ক্লাসে, যে নুরানী ট্রেনিং এর পরিচিতি, তারপর নামকরণের কারণ, নুরানী ট্রেনিং এর আলোচ্য বিষয় কি কি, নুরানী ট্রেনিং এর উদ্দেশ্য কি, প্রয়োজনীয়তা কি, এবং নুরানী ট্রেনিং এর প্রকারভেদ তো হচ্ছে আজকেও আলোচনা হয়েছে। তো এগুলো বিস্তৃত আমাদের আলোচনা হয়ে গিয়েছে আগে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে। এবার পুরাতন পদ্ধতি আর নুরানী পদ্ধতির মধ্যে পার্থক্য কি সেটাও আলোচনা হয়েছে। আচ্ছা, আর নুরানী ট্রেনিং এর প্রকার আমরা জেনেছি নকশার মাধ্যমে। আজকে এই 3 প্রকার যে নুরানী ক্লাস, আমাদের ক্লাসটা হচ্ছে নুরানী মুআল্লিম ট্রেনিং। আচ্ছা, এবার নুরানী মুআল্লিম ট্রেনিং এর বর্ণনার মধ্যে চলে আসবো। নুরানী মুআল্লিম বা মুআল্লিমা, পুরুষদের ট্রেনিংকে বলে নুরানী মুআল্লিম ট্রেনিং, আর মহিলাদের যে ট্রেনিং হয় শিক্ষকদের জন্য সেটা হচ্ছে নুরানী মুআল্লিমা ট্রেনিং। তো নুরানী মুআল্লিম ট্রেনিং মানে শিক্ষকদের ট্রেনিং, আর নুরানী মুআল্লিমা ট্রেনিং হচ্ছে শিক্ষিকাগণের ট্রেনিং। এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে 3টা: প্রাথমিক প্রাসঙ্গিক আলোচনা, নুরানী ট্রেনিং এর বর্ণনা, নুরানী ট্রেনিং এর পরিচালনা পদ্ধতি। আচ্ছা, প্রথম ভাগ যেটা, যে প্রাসঙ্গিক আলোচনা, এখানে হচ্ছে প্রাতিষ্ঠানিক জ্ঞাতব্য আর ওস্তাদের জরুরি গুণাবলী, এই 2টা বিষয়। তবে এই 2টা বিষয় আমরা শিখবো ট্রেনিং এর শেষের দিকে, অর্থাৎ ট্রেনিং এর শেষের দিকে আমরা এই 2টা বিষয় শিখবো, যে একটা প্রতিষ্ঠান করতে গেলে কি কি করতে হবে নুরানী প্রতিষ্ঠানের জন্য, আর ওস্তাদের কি কি গুণে গুণান্বিত হবে আমরা শেষে আলোচনা করব, তাহলে জিনিসটা ভালো হবে। আর দ্বিতীয় ভাগ যেটা আছে নুরানী ট্রেনিং এর বর্ণনা, এক্ষেত্রে আবশ্যক বিষয় 3টা এখানে আমাদের। আহ, একটা হচ্ছে নুরানী তালিমুল কোরআন, মানে নুরানী পদ্ধতিতে কোরআন শিক্ষাদান, যেটা তরিকে তালিম বললাম। একটা হচ্ছে নুরানী মাসলা আদিয়া মাসনুন, একটা হচ্ছে নুরানী হাদিস শরীফ সুন্নাত রাসূল। তবে সেই সাথে লেখার ক্লাস এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, আর কোরআন শরীফ ক্লাস অন্তর্ভুক্ত হবে। তো এই জন্য 3টা বিষয়কে আমরা যদি সুচারুরূপে শিক্ষা দেওয়া হয়, তাহলে এখানে একে 6টা ভাগে ভাগ করা হয় ক্লাসগুলোকে। নুরানী তরিকে তালিম, অর্থাৎ নুরানী ট্রেনিং এর মাধ্যমে পবিত্র কোরআন শিক্ষাদানের পদ্ধতি। আর 2 হচ্ছে নুরানী তরিকে তালিম প্র্যাকটিক্যাল অনুশীলন। 3 নম্বর হচ্ছে নুরানী কোরআন শরীফ মাস্ক ইজরা লেখা সহ। 4 নম্বর হচ্ছে নুরানী মাসলা আদিয়া মাসনুনা। আর 5 নম্বরে নুরানী হাদিস শরীফ সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 6 নম্বর হচ্ছে নুরানী লেখা শিক্ষা। এই সবগুলো বিষয় আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো এই বিষয়গুলোর মধ্যে প্রধান বিষয় হচ্ছে নুরানী তরিকে তালিম ও তার প্র্যাকটিক্যাল অনুশীলন। আচ্ছা, এর মাধ্যমেই নুরানী ট্রেনিং এর শিক্ষকতার যোগ্যতা অর্জিত হয়। নুরানী তরিকে তালিমের বিবরণ আমরা শিখব। নুরানী তরিকে তালিমের বিবরণকে 3 ভাগে ভাগ করা হয়েছে: প্রস্তুতিমূলক নিয়ম নীতি, মৌলিক বিষয়সমূহ আর পরিশিষ্ট। প্রস্তুতিমূলক নিয়ম নীতির মধ্যে 5টি বিষয় রয়েছে: শিক্ষার উপকরণ, ছাত্রছাত্রীকে বসানো এবং ক্লাস প্রস্তুতির নিয়ম, ক্লাস শুরু ও শেষ করার নিয়ম, বসার আদব শিক্ষাদান এবং ডান বাম শিক্ষাদান। এক্ষেত্রে আমরা উপকরণগুলো দেখি। শিক্ষার উপকরণ কি কি লাগবে? এগুলো তো সহজ জিনিস, তবুও আমাদের এমন ভাবে শিখতে হবে নিজের ভাষায় যেন বলতে পারি। হুবহু মানে এখানে যা লেখা আছে হুবহু না বলতে পারলো, এখানে যা লেখা আছে এটা বুঝবো, বুঝে নিজের ভাষা যেন বলতে পারি, কমপক্ষে এতটুকু আমাদের আয়ত্ত করতে হবে। তো নুরানী ট্রেনিং এর শিক্ষার উপকরণ হিসেবে ছাত্র ছাত্রীদের হাতে থাকবে স্লেট, চক ও মুছুনি। 3টা জিনিস থাকবে: স্লেট, চক, মুছুনি। মুছুনি মানে হয়তো ফোম থাকতে পারে, ছোট ছোট ফোম, অথবা কাপড়ের টুকরা থাকলেও হবে। আর ওস্তাদের হাতে থাকবে চক, ডাস্টার ও একটি লাঠি। তো ওস্তাদের হাতে 3টা জিনিস থাকবে: চক, ডাস্টার এবং লাঠি। লাঠি কিন্তু মারার জন্য না, পিটানোর জন্য না। নুরানী ট্রেনিং এ পিটানো নিষেধ, বরং তারা আনন্দের সাথে পড়বে, উৎসাহের সাথে তাদের পড়াতে হবে, লাঠি দিয়ে মেরে নয়, শাসন করে নয়। লাঠিটা কেন? যে অনেক কিছু ধরে ধরে পড়াইতে হবে লাঠি দিয়ে, এই জন্য লাঠি, মানে লাঠি দিয়ে ধরে ধরে পড়াইতে হবে। আচ্ছা, আর এছাড়াও সামনে থাকবে একটি ব্ল্যাকবোর্ড, ওস্তাদের সামনে একটি ব্ল্যাকবোর্ড থাকবে। আর দীর্ঘ সময় পড়াতে হলে ওস্তাদ দেখবে চেয়ার রাখতে পারেন। এগুলো এগুলো হচ্ছে উপকরণ। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? উপকরণের মধ্যে ছাত্রছাত্রীর হাতে 3টা জিনিস থাকবে: চক, স্লেট, মুছনি। ওস্তাদের হাতেও 3টা জিনিস থাকবে: ডাস্টার, লাঠি এবং চক। আর সামনে থাকবে ব্ল্যাকবোর্ড, আর দীর্ঘ সময় পড়াইতে হলে একটা চেয়ার রাখতে পারেন। এটা হচ্ছে উপকরণ। এবার আমরা ছাত্রছাত্রীদের বসানো এবং ক্লাসের প্রস্তুতি নিয়মগুলো দেখব। আপনাদের এই পিডিএফ গুলো যেগুলো দেখানো হচ্ছে আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এগুলো আবার আপনাদের গ্রুপে আমি দিয়ে দেব, আপনারা গ্রুপ থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন।
ডাউনলোড করে নিয়ে আপনারা এটা ভালো করে পরে ক্লাসের পরে আবার এগুলো দেখে দেখে আপনার সুবিধা মতো সময় এগুলো ভালো করে মুখস্থ করে নিতে পারবেন এবং এটা আয়ত্ত করে নিতে পারবেন। আমরা এখানে দেখতেছি যে ছাত্রছাত্রীদের বসানো ক্লাস প্রস্তুতির নিয়ম। তো নুরানি ক্লাসের উস্তাদ ছাত্রছাত্রীদেরকে নামাজের সুরে সারিবদ্ধভাবে বসাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদেরকে বসাতে হবে নামাজের পদ্ধতি থেকে। এখানে বলা হয়েছে নুরানি ক্লাসের উস্তাদ ছাত্রছাত্রীদেরকে নামাজের সুরতে সারিবদ্ধভাবে বসাবেন। ছেলে উস্তাদ ছেলেদেরকে পড়াবেন এবং মেয়ে উস্তাদ মেয়েদেরকে পড়াবেন। এটা হচ্ছে মূল কথা। মূল কথা হলো ছেলে উস্তাদ ছেলেদেরকে পড়াবেন এবং মেয়ে উস্তাদ মেয়েদেরকে পড়াবেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনার অনেক মক্তবে ছেলে মেয়েকে একসাথে পড়াতে হয়। তো এই ছেলে মেয়েকে যদি একসাথে পড়াইতে হয় সেখানে কিছু রুল আছে, নিয়ম। যার যদি কখনো ছেলে মেয়ে উভয়কে একসাথে পড়াতে হয় তাহলে ছেলে উস্তাদ 8 বছরের উপরের মেয়েদের পড়াবেন না এবং মেয়ে উস্তাদ 8 বছরের উপরে ছেলেদের পড়াবেন না। তো বুঝা গেল, ছেলে মেয়ে একত্র হলে ছোট ছোট নাবালক হতে হবে। তাই জন্য ওস্তাদ যদি ছেলে হন 8 বছরের উপরে কোনো মেয়ে থাকতে পারবে না সেখানে। আর ওস্তাদ যদি মেয়ে হন 8 বছরের উপরে কোনো ছেলে সেখানে থাকতে পারবে না। আচ্ছা, 1 নম্বর। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে ছেলে মেয়েদেরকে একসাথে বসানো যাবে না, বরং পৃথকভাবে বসাবেন। সেক্ষেত্রে ওস্তাদ যদি ছেলে হন, যেহেতু ওস্তাদ বোর্ডের বাম দিকে দাঁড়াতে হয়, ওস্তাদ বোর্ডের বাম দিকে দাঁড়াবেন। সুতরাং এখানে তাহলে ওস্তাদের সামনে সরাসরি যারা থাকবে এরা হলো ডান পাশের। তো এই জন্য ওস্তাদ যদি ছেলে হয় ডান পাশে ছেলে থাকবে, ওস্তাদ মেয়ে হলে ডান পাশে মেয়ে থাকবে। এটা হলো কথা, মানে ওস্তাদের সামনে ওস্তাদ এই যে প্রকৃতির সেই প্রকৃতির ছাত্রছাত্রী থাকবে। তো এই যে বলা হয়েছে যে ওস্তাদ যদি ছেলে হন তাহলে ছাত্রদেরকে হাতের ডান পাশে ছাত্রীদেরকে বাম পাশে বসাবেন। মানে এতটুকু সতর্কতা যে এখানে সবাই ছোট না বলক, তারপরেও এতটুকু সতর্কতা যে ওস্তাদের সামনে ছেলে ওস্তাদ হলে সামনে ছেলেরাই থাকবে আর অপর পাশে মেয়েরা থাকবে। আর ছাত্রীদের ক্ষেত্রে ওস্তাদ যদি মেয়ে হন তাহলে ছাত্রীদেরকে ডান পাশে এবং ছাত্রদেরকে বাম পাশে বসাবেন। আচ্ছা, আর তারপরে কথা হচ্ছে ছাত্রছাত্রীদের মাঝ বরাবর রাস্তা হিসেবে 1-1.5 হাত পরিমাণ জায়গা রাখতে হবে। ছাত্রছাত্রী বসলো দুই দিকে, মনে করেন সারিবদ্ধভাবে নামাজের মতো হয়ে কাতার হয়ে বসলো। হ্যাঁ, ডান পাশে ছাত্র বাম পাশে ছাত্রী, মনে করেন আপনি ওস্তাদ, হ্যাঁ পুরুষ। এই মাঝখান দিয়া ছাত্রছাত্রীর মাঝখান দিয়া 1-1.5 হাত পরিমাণ একটা রাস্তা থাকবে। ওস্তাদ এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন, পিছনে যাবেন সামনে বামে বিভিন্ন যাবেন। তো এই জন্য 1-1.5 হাত পরিমাণ জায়গা রাখতে হবে এবং প্রত্যেক সারির মাঝখানে আবার 1-1.5 হাত পরিমাণ জায়গা রাখতে হবে। তো এই জন্য একটা মাঝখানে রাস্তা থাকবে, আবার প্রত্যেক দুই সারির মাঝেও 1-1.5 হাত পরিমাণ জায়গা রাখতে হবে। ওস্তাদ যেন সারির ভিতরে ঢুকে, হ্যাঁ সারির ভিতর ঢুকে যেন ওস্তাদ সবার পড়া দেখতে পারেন এবং সবার লেখাইতে পারেন এইভাবে। তো বোঝা গেল এখানে অর্থাৎ রাস্তা দুই দিক দিয়ে, একটা হলো সোজা মাঝখান থেকে একটা রাস্তা, আরটা হচ্ছে প্রত্যেক দুই কাতারের মাঝখান দিয়ে ফাঁক রেখে বসবে সবাই। ঘন ঘন বসবে না, কমপক্ষে 1-1.5 হাত ফাঁক থাকবে প্রত্যেক এক সারির থেকে আরেক সারির, যাতে ওস্তাদ যাতে ওস্তাদ সব জায়গায় অনায়াসে যাতায়াত করতে পারেন। আচ্ছা, আর পরে একটা বিষয় হচ্ছে যে ছোট থেকে বড় ছাত্রছাত্রীদেরকে পর্যায়ক্রমে বসাতে হবে। মনে করেন আগেই যদি বড়রা বসে তাহলে তো ছোটরা দেখবে না, মাথা উঁচা করলেও দেখবে না, সমস্যা। এই জন্য আগে ছোটদেরকে বসাতে হবে। একবারে সামনের কাতারে ছোটরা, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, এইভাবে। আবার প্রত্যেক সারিতে যারা থাকবে মানে তাদের মধ্যে আবার একবারে ছোট যারা তারা রাস্তার কাছে, তারপর একটু বড় আর পরে, তারপরে একটু বড় আর পরে, এইভাবে। তাহলে ওস্তাদ রাস্তাতে হাঁটতে গেলেও বড় ছোট এই মানে তফাতের কারণে সমস্যা হবে না। ওস্তাদ প্রথম দিনই কিন্তু বসানো ঠিক করে দিবেন। এরকম মাঝখানে রাস্তা রাখবেন, দুই পায়ে এরকম মাঝখানে আহ, দুই কাতারের মাঝে ফাঁক রেখে 1-1.5 পরিমাণ ফাঁক রাখবেন এবং সবাইকে যে নিয়ম অনুযায়ী বললাম ওই নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে, হ্যাঁ ছোট থেকে বড় ওইভাবে বসাবেন। সবার বসানো ঠিক হয়ে গেলে বলবেন যে এইটি তোমাদের স্থায়ী বসার স্থান। আর আজকে যে যে জায়গায় বসছে এইভাবে প্রত্যেক দিন সে সেই জায়গায় বসবে। এটা বলে দেবেন তাদেরকে যে সবাই প্রতিদিন যার যার স্থানে বসবে। হ্যাঁ, এবং কেউ কোনোদিন অনুপস্থিত থাকলে তার স্থান খালি থাকবে। যদি দেখা যাচ্ছে আজকে সে নাই তাহলে তার জায়গাটা খালি থাকবে। তাহলে কি হবে, ওস্তাদ প্রথমে আইসেই বুঝতে পারবেন যে আজকে সে নাই, কে নাই বুঝতে পারবেন জায়গাটা খালি দেখেই। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এরপরে প্রতিদিন হাজিরা নিবেন। ছাত্রছাত্রীদেরকে রোল নাম্বার মুখস্থ করানোর জন্য ওস্তাদ প্রথম কয়েকদিন ছাত্রছাত্রীদের নাম বলবেন আর ছাত্রছাত্রীরা রোল নাম্বার বলবে। হ্যাঁ, ওস্তাদ বলবেন নাম, যেমন আব্দুল্লাহ সে বলবে 1, এরপর আব্দুর রহমান সে বলবে 2, হাসানুজ্জামান বলবে 3, মোহাম্মদ ফারুক সে কি বলবে 4।
ওসমান গনি সে কি বলবে 5, মানে যার নাম পরে বলবে সে অনুযায়ী রোল নম্বর বলবে। তাহলে এর দ্বারা কি তার রোল নম্বর জানা হয়ে গেল। ওস্তাদ বলবেন যার যে রোল নম্বর বলতেছে এটা মনে রাখবে তোমরা। এভাবে কয়েকদিন করবেন, কয়েকদিন করার পর রোল নম্বর মুখস্থ হয়ে যাবে। তারপরে ওস্তাদ রোল নম্বর বলবেন, ছাত্রছাত্রীরা নাম বলবে, যে এরপর কয়েকদিন ওস্তাদ রোল নম্বর বলবেন এবং ছাত্রছাত্রীরা নাম বলবে। হ্যাঁ, বলুন 1, সে বলবে আব্দুল্লাহ। 2, ছাত্র বলবে কি আব্দুর রহমান, মানে নাম বলবে। এইভাবে যখন রোল নম্বর নাম মুখস্থ হয়ে যাবে এরপর থেকে ওস্তাদ শুধু রোল নম্বর বলবেন 1, 2, তারা বলবে লাভবাহিক, বাস। কারণ রোল নম্বর তো মুখস্থ হয়ে গেছে, সবই লাভবাহিক বলবে আর পরের থেকে। আচ্ছা, তারপরে কথা হচ্ছে ছাত্রছাত্রীদের সামনে 4-5 হাত দূরে এবং একটু উপরে ব্ল্যাকবোর্ড থাকবে এবং ওস্তাদের চেয়ার ব্ল্যাকবোর্ডের বাম পাশে থাকবে। তো বুঝে গেল 4-5 হাত দূরে, ছাত্রছাত্রী থেকে 4-5 হাত দূরে। কারণ যাতে করে সবাই দেখতে পারে। একবার লাগানো থাকলে তো যারা একবারে ডানে আছে তারা দেখতে পারবে না। 4-5 হাত দূরে থাকলে সবাই দেখতে পারবে এবং একটু উপরে থাকবে যাতে পিছনের ওরাও দেখতে পারে। এই জন্য একটা চেয়ারের উপর ব্ল্যাকবোর্ড রাখা যায়, অথবা স্ট্যান্ডওয়ালা ব্ল্যাকবোর্ড হলে তাহলে তো সমস্যা নেই, সবাই দেখবে। স্ট্যান্ড না থাকলে একটা চেয়ারের মতো রেখে চেয়ারের উপরে ব্ল্যাকবোর্ড রাখতে হবে, তাহলে পিছনে সবাই দেখতে পারবে। আচ্ছা, আর ওস্তাদ বসবেন ব্ল্যাকবোর্ডের বাম দিকে। তো বাম দিকে ওস্তাদ, হ্যাঁ, থাকবেন। তাহলে ব্ল্যাকবোর্ডে কোনো কিছু লেখার পর সবাই দেখতে পারবে। আর যদি ব্ল্যাকবোর্ডটাকে যদি ডান দিকে নিয়ে যান তাহলে কিন্তু ওস্তাদ দাঁড়াইলে যারা বাম পাশে থাকবে, মানে একবার একবার ডান পাশে থাকবে, তারা দেখবে না, ওস্তাদ আর হয়ে যাবে। ওস্তাদ এই জন্য ওস্তাদ যদি দেখা যাচ্ছে যে ব্ল্যাকবোর্ডে বাম দিকে দাঁড়ান তাহলে সবাই দেখতে পারবে, ওস্তাদের আর হবে না, সবাই এটা মানে দেখতে পারবে। আর ওস্তাদ ব্ল্যাকবোর্ডের সামনে, হ্যাঁ, মানে সামনে গিয়ে লিখবেন না, ব্ল্যাকবোর্ডের সাইডে দাঁড়িয়ে হাত লম্বা করে লিখবেন। তাহলে তাহলে মানে ব্ল্যাকবোর্ডটা আর হবে না। তো এটা আমরা যখন প্র্যাকটিক্যাল করবো তখন আমরা দেখতে পারবো। আচ্ছা, এরপরে ক্লাস শুরু এবং শেষ করার নিয়ম, এটাও ফলো করবেন ওস্তাদ। তো ক্লাস শুরু এবং শেষ করার নিয়ম কি? সেটা হচ্ছে যে নুরানি ট্রেনিং ক্লাস শুরুর করার প্রারম্ভে ওস্তাদ বোর্ডের বাম পাশে দাঁড়িয়ে প্রথমে একবার বিসমিল্লাহির রহমান রহিম পড়বেন। প্রথমে একবার পড়বেন কি বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহ পড়বেন না, কারণ আউযুবিল্লাহ হচ্ছে কোরআন শরীফ পড়ার জন্য। হ্যাঁ, ইযা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন শরীফ পড়েন তখন আউযুবিল্লাহ পড়বেন। এখানে আউযুবিল্লাহ পড়তে হবে না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন একবার, অতঃপর একবার দুরূদ ইব্রাহিমি, দুরূদ ইব্রাহিমি একবার পড়বেন। দুরূদ ইব্রাহিমি কোনটা? নামাজে যে দুরূদ শরীফ আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ শরীফটা একবার বলবেন। আর তারপর তিনবার বলবেন রব্বি জিদনি ইলমা, তিনবার। এরপর একবার বলবেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আচ্ছা, এরপরে শেষে বলবেন অবিকা, পরিশেষে অবিকা নাস্তাইনু ইয়া মুস্তাআন একবার মাশকে সুরতে বলবেন। এটা হচ্ছে ক্লাস শুরুর দোয়া, বাস এর মাধ্যমে ক্লাস শুরু হয়ে যাবে। আবার ওস্তাদ যখন ক্লাস শেষ করবেন, ক্লাসের শেষে মাশকে সুরে এই দোয়া পড়াবেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পড়ার মাধ্যমে ক্লাস শেষ করবেন। প্রত্যেকটা ক্লাসেই, তরিকে তালিমি ক্লাস হোক, মাসলা ক্লাস হোক, হাদিসের ক্লাস হোক, যে কোনো ক্লাস হোক, ওস্তাদ প্রথমে সেই ক্লাসের শুরুর দোয়াটা পড়াবেন, আর ক্লাস শেষ হয়ে গেল তখন শেষের দোয়াটা, ছুটির দোয়াটা পড়াই দিবেন। হ্যাঁ, তো ক্লাস শুরুর দোয়া পড়ার মাধ্যমে বরকত হবে, আর ক্লাস শেষের দোয়ার পড়ার মাধ্যমেও, এটা হাদিস শরীফে রয়েছে যে এর মাধ্যমে ক্লাসের জন্য কাফফারা হয়ে যায়, যে কথাগুলো বলেছে সেই পরিমাণ সব আমলনামায় লেখা হয়ে যাবে। এই এই সম্পর্কে হাদিস রয়েছে। আচ্ছা, প্রথম শিক্ষা হবে বসার আদব শিক্ষাদান। এটা হচ্ছে প্রথম শিক্ষা, কারণ তারা কিভাবে বসবে লেখাপড়ার জন্য সেটা তাদের শিখতে হবে, এই জন্য বসার আদব শিক্ষা দিতে হবে। বসার আদব শিক্ষার মধ্যে বলতে হবে বসার আদব, বসার আদব 3 প্রকার: 2 হাঁটু ফেলে নামাজের সময়, 1 হাঁটু উঠিয়ে লেখার সময়, 2 হাঁটু উঠিয়ে খাওয়ার সময়, এই 3 প্রকারে বসা সুন্নাত। এইভাবে এটা মাসকে শুরুতে বসায় মুখস্থ করাই দিতে হবে। তারপরে ওস্তাদ ডান বাম শিক্ষা দিবেন। হ্যাঁ, ডান বামের শিক্ষার্থীদের আলাদা নিয়ম রয়েছে। প্রথমে থিওরিক্যাল বুঝতে হবে আপনাদের, আবার প্র্যাকটিক্যাল দেখে আর সবাই এটা আয়ত্ত করতে হবে ডান বামের শিক্ষার নিয়ম। ডান বাম করার মাধ্যমে আপনার প্রারম্ভিক প্রস্তুতি শেষ হয়ে যাবে। এরপরে আমাদের মূল ক্লাস শুরু হবে, যে হরফ শিক্ষাদানের ক্লাস। তাহলে আজকে আমরা বিস্তারিত নিয়ম শিখলাম কি কি। প্রথমে হচ্ছে ছাত্রছাত্রীদের আমরা কিভাবে বসা, হ্যাঁ, শিক্ষার উপকরণ আমরা শিখলাম। শিক্ষার উপকরণ কি কি থাকবে, এরপর ছাত্রছাত্রীদের কিভাবে বসাতে হবে, তারপর ক্লাস কিভাবে শুরু করতে হবে,
এবার ক্লাস কিভাবে শেষ করতে হবে, এরপরে প্রথম সবক কি হবে, বসার আদব শিক্ষাদান, তারপরে শিক্ষা দিতে হবে ডান বাম। অনেকে হবে ডান বাম আগে শিখায়, বসার আদব পরে শিখায়, সেটা সমস্যা নেই। হ্যাঁ, তো ডান বাম শিক্ষাদান, বসার আদব শিক্ষাদান, ডান বাম শিক্ষাদান, এই নিয়মে আপনি কাজ শেষ করতে হবে। তা আমরা আজকে এই উপকরণগুলো তো মনে রাখার বিষয়, উপকরণগুলো যেগুলো আছে সেগুলো তো আমরা এইভাবে পড়বো। হ্যাঁ, আমি পিডিএফ দিয়ে দেবো, এইভাবে পড়বো যাতে করে আমরা নিজের ভাষায় বলতে পারি যে শিক্ষার উপকরণ কি কি লাগবে। আর ছাত্রছাত্রীদের বসানোর নিয়মগুলো আমরা এমনভাবে ইয়াদ করব যাতে করে আমরা নিজেরা নিজের ভাষায় বলতে পারি যে এইভাবে ছাত্রছাত্রীরা বসবে। আর ক্লাস শুরু যে দোয়াটা বলা হয়েছে, এবার আমি একবার বলবো, আমার সঙ্গে সঙ্গে সবাই বলবেন। হ্যাঁ, তাহলে দোয়াটার মাস্ক আমাদের চর্চা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل صل على على محمد محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم كما صليت على صليت على على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم بارك بارك على وعلى آل آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. كما باركت بارك على إبراهيم وعلى آل حميد مجيد. إنك حميد مجيد. إنك إنك حميد مجيد رب زدني علما. ربي زدني علما علما ربي টান হবে না, رب زدني علما. رب رب زدني زدني علما علما رب زدني علما. رب زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي وبك نستعين يا مستعان. وبك نستعين يا مستعان এইভাবে আমাদের ক্লাস শুরু দেওয়া পড়া হলো। তারপর আমরা বসার আদব, হ্যাঁ এটা শিক্ষা দিতে হবে, এইভাবে আমরা নিজেরও শিখবো। বসার আদব, বসার আদব বসার আদব 3 প্রকার। দুই হাঁটু এলে নামাজের সময়, হাঁটু ফেলে নামাজের সময় এক হাঁটু উঠিয়ে লেখার সময়, সময় দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়, খাওয়ার সময় এই 3 প্রকারে বসা সুন্নাত। সুন্নাত হ্যাঁ, যেভাবে বললাম এইভাবে নুরানির টোন রয়েছে, টোনটাকে ফলো করতে হবে।
হ্যাঁ, এই তিন প্রকারে বসলে বসাও হয়, সুন্নত আদায় সওয়াবও হয়। অন্য কোনো প্রকারে বসলে বসা হয় কিন্তু সওয়াব হয় না। মানে বসার আদব, বসার আদব তিন প্রকার, বসার আদব তিন প্রকার, তিন প্রকার বসার আদব তিন প্রকার। বসার আদব আদব তিন প্রকার তিনবার বলেন। বসার আদব আদব তিন প্রকার প্রকার, আদব তিন প্রকার আদব তিন প্রকার দুই হাঁটু দুই উঠিয়ে হাঁটু, খাওয়ার দুই সময়, হাঁটু ফেলে নামাজের সময়, দুই হাঁটু ফেলে নামাজের সময় দুই হাঁটু ফেলে নামাজের সময়, বসার আদব নামাজের সময় দুই হাঁটু ফেলে নামাজের সময়, দুই হাঁটু ফেলে নামাজের সময় এক হাঁটু দুই উঠিয়ে হাঁটু লেখার সময়, এক হাঁটু হাঁটু উঠিয়ে উঠিয়ে লেখার সময় দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়, দুই হাঁটু উঠিয়ে হাঁটু উঠিয়ে খাওয়ার সময় এই তিন প্রকারে বসা সুন্নাত। এই তিন প্রকারে বসা সুন্নাত। সুন্নাত হ্যাঁ, বলেন বসার আদব তিন প্রকার। কি প্রকার বলেন? দুই হাঁটু বসার আদব তিন প্রকার দুই হাঁটু নামাজের সময় আর সময় লেখার সময় সময় খাওয়ার সময় এই তিন প্রকার খাওয়ার সময় তাহলে নামাজের সময় দুই হাঁটু ফেলে বসতে হয়। And নির্দিষ্ট একটা তরিকা আছে, এটা হচ্ছে মনিবের সামনে গোলামের বসা। দুই হাঁটু ফেলে নামাজের সময় আমরা যেভাবে বসি, এই জন্য সবচেয়ে আদবের বসা হচ্ছে এটা। এই জন্য ছাত্রছাত্রীরা প্রথমে যখন বসবে দুই হাঁটু ফেলে বসবে, নামাজের মতো করে দুই হাঁটু ফেলে বসবে। এরপরে যদি কোনো কিছু লিখতে হয়, লিখেন, চকসেল হাতে নিয়ে তারা এক হাঁটু উঠে ফেলবে, এক হাঁটু উঠে ফেলে এভাবে মনে করেন হাঁটু উঠলো, তারপরে হাঁটুর উপরে মনে করেন এভাবে দেখেন। আচ্ছা, তো এই হাঁটু উঠাবে, হাঁটু উঠে হাঁটুর উপরে মনে করেন সিলেট রাখবে, সিলেট রেখে এবার লিখবে। তাহলে এখন দেখা গেল যে এক হাঁটু উঠে লেখার সময় লিখতে গেলে কি করতে হবে? এক হাঁটু উঠাইতে হবে। এবার হাঁটুর উপরে মনে করেন সিলেট রাখবে, রেখে এভাবে লিখবে। আচ্ছা, তারপরে খাওয়ার সময় তিন তরিকা, এক তরিকায় বসা সুন্নত। সবচেয়ে উত্তম হচ্ছে নামাজের মতো বসে খাওয়া, না সবচেয়ে উত্তম হচ্ছে দুই হাঁটু উঠিয়ে খাওয়া। কারণ মানুষের পেটকে তিন ভাগ করাটা উত্তম, আপনার শরীরের জন্য উপকারী। এক হচ্ছে খাদ্য দিয়ে তিন ভাগের এক ভাগ ভরবেন, পানি দিয়ে তিন ভাগের আরেক ভাগ ভরবেন, আর আরেক ভাগ খালি রাখবেন। কিন্তু মানুষ যখন আসন করে যদি বসে, তা দেখা যাচ্ছে যে ইচ্ছা মতো খাইতে খাইতে মানে তার পেট মানে কারণ যেহেতু ওই সময় রবারের মতো ফুলতে থাকে, এই জন্য ইচ্ছা মতো খাওয়া হয়, পরে যে বদহজম হয়ে যায়। এই জন্য আপনি যখন দুই হাঁটু উঠে খাবেন, পেট ভরে খাওয়ার পর যখন হাঁটুটা ছেড়ে দিবেন, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে তিন ভাগের এক ভাগ খালি আছে। এই জন্য দুই হাঁটু উঠে খাওয়াটা সবচেয়ে উপকারী। অথবা এক হাঁটু উঠে খেলেও হবে। দুই হাঁটু উঠিয়ে খাও কি সুন্নাত? হ্যাঁ, দুই হাঁটু উঠে খাওয়া ওইভাবে সুন্নত, এটা হলো 1 নম্বর সুন্নত। আর দ্বিতীয় সুন্নত হচ্ছে এক হাঁটু উঠে খাওয়া, এটাও সুন্নত। আর 3 নম্বর সুন্নত হচ্ছে নামাজের মতো আব্দুল বসে খাওয়া। তাহলে মালিক সাহেব হুজুর ওনার একটা এরকম শুনছিলাম, উনি এরকম এটা একটা তাহকিক করছিল, দুই হাঁটু উঠিয়ে খাওয়া নাকি সুন্নাত না। এটা যেহেতু আমাদের বুজুর্গের দিন থেকে উপরে থেকে চলে আসছে, এই জন্য আমরা ওইভাবে এটা করতেছি আমরা। হ্যাঁ, আমাদের তাহকিক গবেষণা আমাদের করা হয়েছে, তবে যদি ওটাকে কোনো দেখা যাচ্ছে যে এটা নিয়মের বহির্ভূত হয়, পরবর্তীতে আমরা এটা সংশোধন করব, কিন্তু সেরকম আমরা এখনো পাই নাই আর কি। এই জন্য আপাতত এইভাবে আমাদের চলছে, যেহেতু এটা আমাদের আকাবের বুজুর্গের দিন থেকে এভাবে চলে আসছে যে দুই হাঁটু ফেলে নামাজের মধ্যে দেখেন যখন খাওয়া হয়, এটাই বিভিন্ন সুন্নাত, মাদ্রাসার ঠিকই মধ্যে আছে। বিভিন্ন মাদ্রাসা যখন খাওয়া হয় সবাইকে বসানো হয়, দুই হাঁটু উঠে তারা বসে, ওইভাবে তারা খায়। আর যেহেতু এটা উপকারীও, একদিক দিয়ে দেখলাম যে আমরা অর্থাৎ যে পরিমাণ খাওয়া দরকার ওই পরিমাণ খাওয়া হয়, এই আর কি। আর বাকিটা যখন হাঁটু ছেড়ে দিল তখন এটার পেটে ওই পরিমাণ খালি থেকে গেল।
আচ্ছা, তারপর আমাদের এটাও তাকিক হচ্ছে। এখানে তো এখানে তো শুরুতে বলা হয়েছে যে বসার আদব, পরে হ্যাঁ, ঠিকই বলা হচ্ছে সুন্নাত, দুইটা তো আদব, বিপরীত মনে হয়। হ্যাঁ, না বিপরীত হবে কেন? আচ্ছা শুনেন, আদব হচ্ছে ব্যাপক জিনিস। আদব হচ্ছে কি ব্যাপক জিনিস। আদব বলতে সাধারণত যেটা, এটা মনে করেন এটা সুন্নতের আদব মানে এরকম বসলে বসার একটা ভালো নিয়ম। আর ভালো নিয়মটাকে যেটা রাসূলুল্লাহ থেকে পরিচালিত আসছে সেটা সুন্নাত। এই জন্য আদব বলা হচ্ছে, বসার আদব 3 প্রকার। অর্থাৎ আপনি যে কোনো সময় বসলে বা শিশুদের বসালে আদবের সাথে বসাতে হবে, এর মাধ্যমে কি হবে? আদব পালিত হবে। আর আদবের অর্থাৎ মনে করেন যদি ওস্তাদের সামনে আসন করে বসলো, এটাকে আমরা সাধারণত বেয়াদবি মনে করি। একটা ছাত্র যদি ওস্তাদের সামনে বসে আসন করে, এটা কি কেউ আদব মনে করবে নাকি বেয়াদব মনে করবে? বেয়াদব মনে করবে। এই জন্য এখানে বসার আদব বলা হয়েছে। অর্থাৎ ছাত্র ওস্তাদের সামনে আদবের সাথে বসবে, 3 তরিকায় যে কোনো এক তরিকায়। হ্যাঁ, তবে যখন সাধারণভাবে বসবে নামাজের তরিকায় বসবে, আর লেখার সময় 1 হাঁটু উঠে লিখবে, এই তাদের নিয়ম। আর খাওয়ার সময় 3 তরিকার যে কোনো এক তরিকায় বসাটা সুন্নত, এটাই বলা হয়েছে। তবে আমাদের আগামীর দিন যারা দেখছি বেশিরভাগই তারা 1 হাঁটু উঠে তারা খাইয়ে থাকে, সাধারণ বেশিরভাগই 1 হাঁটু উঠে, কিন্তু আসন করে বসা সুন্নতের খেলাফ। আর চেয়ার টেবিলে খাওয়া তো আরো, হ্যাঁ, এটা বেদাত, এটা আরো বেশি খেলাফ। এই জন্য এই বেশিরভাগই উলামায়ে কেরাম যারা 1 হাঁটু উঠে খান, সেটাও ঠিক আছে, ওইভাবে খাওয়া যাবে। আচ্ছা, এখানে 3 প্রকারের বসা সুন্নত বলা হয়েছে। এর মানে হচ্ছে যে 3 প্রকার যদি বসা হয়, বসা হবে, সওয়াব হবে। আর অন্য কোনো প্রকারে বসলে বসা হবে কিন্তু সওয়াব হবে না। আর আর আদব যেহেতু বলা হয়েছে, তো বোঝা গেল যে ছাত্ররা ওস্তাদের সামনে বসবে আদব রক্ষা করে। যদি এভাবে বসে তাহলে আদব বজায় থাকবে, তাকে বেয়াদব বলা হবে না। এই জন্য 1 হাঁটু লেখার সময় যদি 1 হাঁটু উঠায়, আমরা তাকে বেয়াদব বলবো না, কারণ 1 হাঁটু উঠে লেখাটাই আদব। ওই সময় লেখার সময় 1 হাঁটু উঠে লেখাটাই কি আদব। তাহলে আলাদা বেঞ্চ লাগে না, হ্যাঁ, মনে করেন টেবিল লাগে না, হাঁটুর উপরেই সিলেক্ট নিয়ে লেখা যায় সুন্দরভাবে, কোনো টেবিল ছাড়াই। আচ্ছা, এরপরে শিখা দেবেন ডান বাম। আচ্ছা, ডান বাম শিখা দেওয়ার জন্য আগে বোর্ডে প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, ব্ল্যাক বোর্ডে প্র্যাকটিক্যালটা দেখাই। এখানে বোর্ডের দিকে লক্ষ্য করেন, আমরা ব্ল্যাক বোর্ডের মাধ্যমে আগে ডান বামটা আপনাদেরকে শিক্ষা দেব। আচ্ছা, ব্ল্যাক বোর্ড দেখা যাচ্ছে তো না? আচ্ছা, আপনারা সবাই ক্লাসের যে উপকরণ সেটা নিয়ে বসবেন। ক্লাসের উপকরণ কি? চক, স্লেট, এবং হ্যাঁ, চক, স্লেট লাগবে, ডাস্টার লাগবে, এগুলো নিয়ে বসতে হবে। আর নোট করার জন্য খাতা কলম রাখাটা ভালো, বিষয়গুলো নোট করে নিলেন, পরবর্তীতে গুলো দেখিয়ে ইয়াদ করাটা সহজ হবে। আচ্ছা, ওস্তাদ এখানে ব্ল্যাকবোর্ডের সাইডে দাঁড়াবেন, তারা প্রথম বলবেন, ওস্তাদ ডান হাত উঠাবেন। কোন হাত? হ্যাঁ, বলবেন আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। কি বলবেন? আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। আপনারা আপনাদের খাওয়ার হাত। আচ্ছা, সবাই জন হাত উঠাবে, এরপর বলবেন, সবাই হাত উঠানোর পর বলবেন, খাওয়ার হাতকে ডান হাত বলে। 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 মনে করেন 2 বার বললেন, 2 বারে তাদের ইয়াদ হয়ে গেল জিনিসটা। এরপর বলবেন হাতটি নামান। কি বলবেন? তারপর বলবেন আপনাদের অপর হাতটি উঠান। আপনাদের অপর হাতটি উঠান। অপর হাতকে বাম হাত বলে। 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 মনে করেন 3 বার বললেন, বলার পরে জিনিসটা ইয়াদ হলো, বলবেন হাতটি নামান। হাতটি নামান। আচ্ছা, এরপর ওস্তাদ ঘুরে যাবেন, ঘুরে ছাত্রদের দিকে পিট করবেন, মানে তারা যেন আপনাদেরকে অনুকরণ করতে পারে। আচ্ছা, ঘুরে যায় ডান হাতকে ডান দিকে প্রসারিত করে বলবেন, ডান হাতের দিককে ডান দিক বলে। আচ্ছা, এরপরে আবার বাম হাতকে বাম দিকে প্রসারিত করে বলবেন, বাম হাতের দিককে বাম দিক বলে। এবার মাথার দিকে সেরকম বলবেন, মাথার দিককে উপরের দিক বলে।
উপরের দিক বলে তারপর পায়ের দিকে ইশারা করে বলবেন, পায়ের দিকে ইশারা করে পায়ের দিককে নিচের দিক বলে। পায়ের দিকে নিচের দিক বলে। বলে এরকম আরো আবার পড়াবেন, ডান হাতের দিককে ডান দিক বলে। ডান হাতের দিকে ডান দিক বলে। ডান দিক বলে হাতের দিককে বাম দিক বলে। বাম হাতের দিকে বাম হাতের দিক দিক বলে। বাম দিক বলে মাথার দিককে উপরের দিক বলে। মাথার দিকে উপরের দিক বলে। দিক বলে পায়ের দিককে নিচের দিক বলে। পায়ের দিকে নিচের দিক বলে। আচ্ছা, এটা বলার পরে বলবেন আমরা আমাদের 4টি দিক পেলাম, ডান বাম উপর নিচ। কি বলবেন? আমরা আমাদের আমরা আমাদের 4টি দিক পেলাম, চার দিক পেলাম। বাম উপর নিচ। আমরা আমাদের 4টি দিক পেলাম, ডান বাম উপর নিচ। নিচ ডান বাম উপর নিচ। আচ্ছা এরপরে ওস্তাদ এখানে বলবেন, ব্ল্যাকবোর্ড দেখে বলবেন যে আমাদের যেমন 4টি দিক আছে, আমাদের সামনে যে ব্ল্যাকবোর্ড আছে তারও 4টি দিক আছে। কি বলবেন? আমাদের যেমন আমাদের যেরকম 4টি ঠিক দিক আছে, আছে, আমাদের সামনে যে ব্ল্যাকবোর্ড আছে তারও 4টি। ঠিক আছে ঠিক আছে। আমার ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক। কি বলবেন? আমার ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক। আমার বাম হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক। আমার বাম হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক। ব্ল্যাকবোর্ডের আমার বাম দিক। মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপরের দিক। আমার মাথার দিক মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপরের দিক। আমার পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের দিক। আমার পায়ের দিক পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচ দিক। ব্ল্যাকবোর্ডের নিচ দিক। আচ্ছা, এটা শিক্ষা দিলেন ব্ল্যাকবোর্ডে, শিক্ষা দেওয়ার পর বলবেন পরীক্ষা নেবেন। ব্ল্যাকবোর্ডে ডান বাম শিক্ষা দিলেন, এখন কি নেবেন? পরীক্ষা। এটা পরীক্ষা হচ্ছে হাতে প্রশ্নমুখী উত্তর, মানে ওস্তাদ হাত রাখবেন, সবাই উত্তর দিবে। ঠিক আছে? ওস্তাদ বলবেন এই কথা, আমি যখন ব্ল্যাকবোর্ডে ডান দিকে হাত রাখবো আপনারা বলবেন ডান, আমি যখন ব্ল্যাকবোর্ডে বাম দিকে হাত রাখবো আপনারা বলবেন বাম, আমি যখন ব্ল্যাকবোর্ডের উপরের দিকে হাত রাখবো আপনারা বলবেন উপর, আমি যখন ব্ল্যাকবোর্ডের নিচের দিকে হাত রাখবো আপনারা বলবেন নিচ। বলেন ডান দিক। ডান দিক, দিক তো বলি নাই, বলবেন ডান। হ্যাঁ, ডান। না বোর্ডে তো কিছু দেখা যায় না। ডান বাম বাম উপর, উপর নিচ, উপর নিচ বাম উপর নিচ মানে প্রথমে সোজা হবে হাত রাখবেন আর উল্টা পাল্টা হাত রাখবেন। ঠিক আছে? তাহলে তাহলে বোর্ড ব্ল্যাকবোর্ডের ডান বাম শিক্ষা হলো, পরীক্ষা হয়ে গেল। এবার হচ্ছে সিলেটের ডান বাম শিক্ষা এবং পরীক্ষা। ঠিক আছে? কিসের? সিলেটের। আচ্ছা, ওস্তাদ একটা স্লেট হাতে নেবেন। ওস্তাদ কি করবেন? একটা আচ্ছা, ওস্তাদ একটা স্লেট হাতে নেবেন। স্লেট হাতে নিয়ে বলবেন স্লেটকে এইভাবে পাতলা ভাবে ধরতে হবে, এইভাবে লম্বা ভাবে ধরা যাবে না। কি বলবেন? স্লেটকে এইভাবে পাতলা ভাবে ধরতে হবে, এইভাবে লম্বা ভাবে ধরা। এরপর বলবেন যে আমার ডান হাতের দিক স্লেটের ডান দিক। কি বলবেন? আমার আমার বাম হাতের দিক স্লেটের বাম দিক। বাম হাতের দিক স্লেটের বাম দিক। আমার মাথার দিক স্লেটের উপরের দিক। আমার মাথার দিক স্লেটের উপরের দিক। আমার পায়ের দিক স্লেটের নিচের দিক। আমার পায়ের দিক পায়ের দিক নিচের দিক। আচ্ছা, তাহলে স্লেটের ডান নাম শিক্ষা দিলেন। এবার পরীক্ষা হবে। স্লেটের পরীক্ষা হচ্ছে মুখে প্রশ্ন হাতে উত্তর, মানে উস্তাদ বলবেন ডান বাম উপর নিচ, ছাত্র-ছাত্রী হাত দিয়ে দেখাবে। এই যে উস্তাদ আগে বলে নিবেন আমি যখন বলবো ডান, আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের ডান দিকে এভাবে হাত রাখবেন। আমি 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 যখন বলবো বাম, আপনারা আপনাদের নিজ স্লেটের বাম দিকে এভাবে হাত রাখবেন। এই আমি যখন বলবো উপর, আপনারা আপনাদের নিজ স্লেটের উপরে এভাবে হাত রাখবেন। আমি যখন বলবো নিচ, আপনারা আপনাদের নিজ স্লেটের নিচের দিকে এভাবে হাত রাখবেন। আচ্ছা সবাই স্লেট হাতে নেন। ডান, মাশাআল্লাহ। বাম, উপর, নিচ, বাম, বাম নিচ, ডান, উপর। মাশাআল্লাহ। তাহলে সিলেটের ডান বাম শিক্ষা হলো, পরীক্ষা হয়ে গেল।
আচ্ছা, এরপরে ওস্তাদ ডানের ফজিলত বর্ণনা করবেন, বলবেন বামের তুলনায় ডানের ফজিলত বেশি। ওস্তাদ কি বলবেন? বামের তুলনায় ডানের ফজিলত ডানের বেশি। ফজিলত বেশি। এই জন্য তুলনামূলক ভালো কাজগুলো ডান দিক থেকে করতে হয় এবং নিম্নতম কাজগুলো বাম দিক থেকে করতে হয়। বলবেন এই জন্য তুলনামূলক ভালো কাজগুলো ডান দিক থেকে করতে হয় এবং নিম্নতম কাজগুলো বাম দিক হ্যাঁ, থেকে এই দিক জন্য থেকে তুলনামূলক করতে ভালো কাজগুলো ডান দিক থেকে করতে করতে হয়। হয় এবং নিম্নতম কাজগুলো বাম দিক থেকে করতে বাম হয়। দিকে। মানে ভালো কাজগুলো ডান দিক থেকে করতে হয়, আর খারাপ কাজ বলা যাবে না, খারাপ কাজ তো করা জায়েজ নেই। নিম্নতম মানে অর্থাৎ ভালোর তুলনায় একটু নিম্ন, এই হিসেবে আর কি। নিম্নতম কাজগুলো বাম দিক থেকে করতে হয়। যেমন জামা কাপড় পরা খালি গায়ে থাকার চেয়ে ভালো। যেমন বলেন, যেমন যেমন জামা যেমন কাপড় জামা পরা কাপড় পরা খালি জামা গায়ে থাকার কাপড় চেয়ে পরা ভালো। খালি গায়ে থাকার চেয়ে ভালো। এই জন্য জামা কাপড় পরার সময় ডান হাত ডান পা আগে পড়তে হবে এবং খোলার সময় বাম হাত বাম পা আগে খুলতে হয়। এই জন্য পড়ার সময় এই জন্য পড়ার পড়ার সময় সময় ডান পা আগে পড়তে হয়। ডান হাত ডান পা আগে হাত পড়তে ডান হয় পা আগে পড়তে হয় এবং খোলার সময় বাম হাত বাম পা আগে খুলতে হয়। এবং খোলার সময় বাম পা বাম হাত আগে খুলতে হয়। আচ্ছা আচ্ছা, তেমনি ভাবে জুতা স্যান্ডেল পরা খালি পায়ে থাকার চেয়ে ভালো। বলেন তেমনি ভাবে তেমনি ভাবে জুতা স্যান্ডেল পায়ে থাকার চেয়ে পরা খালি গায়ে থাকার পায়ে চেয়ে থাকার চেয়ে ভালো। এই জন্য জুতা স্যান্ডেল পরার সময় ডান পা আগে পড়তে হয় এবং খোলার সময় বাম পা আগে খুলতে হয়। এই জন্য জুতো স্যান্ডেল পরার সময় ডান পা আগে পড়তে হয় এবং খোলার সময় বাম পা। বাম পা আগে বের করতে হয়। তারপরে বলবেন আচ্ছা, তেমনি ভাবে মসজিদ এবং ঘরের ভিতরটা বাহির চেয়ে তুলনায় ভালো। মসজিদ এবং ঘরের মসজিদ এবং ভিতরটা ঘরের ভিতরটা বাহির তুলনায় ভালো। মসজিদ এবং ঘরের ভিতর বাহিরের তুলনায় ভালো। এই জন্য মসজিদ অথবা ঘরে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করতে হয় আর বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হয়। এই জন্য মসজিদ এবং ঘরে প্রবেশের সময় নয়, ডান পা দিয়ে প্রবেশ করতে হয় এবং বের হওয়ার সময় বের হওয়ার সময় বাম পা দিয়ে বাইরে। ইস্তিনজাখানা। আচ্ছা, এরপর ইস্তিনজাখানা নিম্নতম স্থান। ইস্তিনজাখানা হচ্ছে নিম্নতম স্থান। এই জন্য ইস্তিনজাখানায় প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করতে হয় এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়। ইস্তিনজাখানা ইস্তিনজাখানা প্রবেশের হচ্ছে সময় নিম্নতম স্থান। এই জন্য ইস্তিনজাখানায় প্রবেশ করার সময় বাম পা দিয়ে। ডান পা দিয়ে বের হতে হয়। কম্পিউটারে যদি দেখা যায় তো বেশি ভালো আচ্ছা, হবে। বলেন এইসব কাজে ডান বাম বজায় রাখা সুন্নত। এইসব কাজে কাজে ডান বাম বজায় বাম বাজায় একটা সুন্দর। ডান বাম বজায় রাখলে কাজও হয়, সুন্নত আদায়ের দ্বারা সওয়াবও হয়। ডান বাম বজায় রাখলে ডান বাম আমার করার সময় হয়, সুন্নত আদায়ের দ্বারা সওয়াবও হয়। সুন্দর ভাবে এরপরে বলবেন যে আরবি ভাষা হচ্ছে শ্রেষ্ঠ ভাষা। আরবি ভাষা ডান দিক থেকে লেখা হয়। আরবি ভাষা হচ্ছে ডান দিক থেকে লেখা হয়। আচ্ছা, এরপরে ধরা নিয়মটা শিখে দিবেন। কোনো কিছু লেখার পর আমি যখন দেখাইতে বলবো, কোনো কিছু লেখার পর আমি যখন দেখাইতে বলবো, আপনারা স্লেটের দুই পাশে দুই হাত দিয়ে ধরে নাকের নিচে একটু ঢালু করে এইভাবে রেখে দেখাবেন। এই বলেন বলেন কোনো কিছু লেখার পর যখন আমি দেখাইতে বলবো, কোনো কিছু লেখার পর যখন লেখার পর আমি যখন দেখাতে খেতে বলবো বলবো আপনারা নিজে স্লেটের দুই পাশে দুই হাত দিয়ে ধরে আপনারা নিজের স্লেটের দুই হাতে দুই ধরে দিকে দুই পাশে ধরে নাকের নিচে একটু ঢালু করে নিচে নিচে ডালে করে এভাবে রেখে দেখাবেন। এভাবে রেখে রেখে দেখাবেন। তাহলে স্লেট ধরার এবং দেখার নিয়মটাও শিখিয়ে দিলেন। যদি সবাই কেউ উপরে তুলে তাহলে কারোটা দেখা যাবে, কারোটা দেখা যাবে না। এই জন্য সবাই এক সমান ভাবে তুলবে, এভাবে নাকের নিচে ঢালু করে রাখবে, তাহলে সবারটা সমান দেখা যাবে। আচ্ছা, মাশাআল্লাহ। এটা হচ্ছে ডান বাম শিক্ষাদান। এটা কি? ডান বাম শিক্ষাদান। ডান বাম শিক্ষাদান। আচ্ছা, আমরা তো থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দেখলাম, এবার থিওরিক্যাল গুলো দেখি। এখানে সব বিস্তারিত লেখা আছে, আমরা এবার থিওরিক্যালটা দেখি। এই যে ডান বাম শিক্ষাদান, ওস্তাদ স্লেটে ও বোর্ডে লেখার পদ্ধতি জানার সুবিধার্থে ছাত্রছাত্রীদেরকে ডান বাম শিক্ষা দিবেন। আচ্ছা, দেখেন ডান বাম শিক্ষাদানের নিয়ম।
আচ্ছা, এখন কি লেখছে ডান বাম শিক্ষা দেন কিভাবে দেখেন, সেটা বিস্তারিত এখানে দেওয়া আছে। ওস্তাদ ডান হাতটি উপরে উঠিয়ে বলবেন আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। ওস্তাদ ডান হাতটি উঠে কি বলবেন আপনারা আপনাদের খাওয়ার হাতটি খাওয়ার উঠান। হাত উঠান। অতঃপর শিক্ষা দিবেন খাওয়ার হাতকে ডান হাত বলে। কি শিক্ষা দিবেন? অতঃপর শিক্ষা দিবেন খাওয়ার হাতকে ডান হাত বলে। খাওয়ার হাতকে ডান খাওয়ার হাত বলে। হাতকে ডান হাত বলে। খাওয়ার হাতকে ডান হাত বলে। আচ্ছা, 3 বার বলবেন। কয়বার? 3 বার। আচ্ছা, তারপর ওস্তাদ 3 নিজের বার। হাতটি, খাওয়ার হাত আচ্ছা তারপর ওস্তাদ নিজের হাতটি নামিয়ে বলবেন হাতটি নামান। হাতটি হাতটি নামান। নামান। হাতে নামান। কারণ এবার তো অন্য হাতটি হাতকে নামান। উঠাইতে হবে, আপনার হাতে না নামে একটা না নামে আরেকটা উঠানো যাবে না। বাম হাত বলে। আচ্ছা, আগে না বলি, আগে বললে ফেল, আগে বললে কি ফেল। ফেল। আচ্ছা, অতঃপর অপর ওস্তাদ, হাতকে বাম হাত এই বলে। ফেল করে কে? বললাম না আগে যে বলবে সে ফেল। এই জন্য কেউ ইচ্ছা করে ফেল না করলে কিন্তু এখানে ফেল হয় না। আপনারা দেখেন, অতঃপর ওস্তাদ বাম হাতটি উঠিয়ে বলবেন আপনাদের অপর হাতটি উঠান। ওস্তাদ কি বলবেন? আপনাদের অপর হাতটি হাতটি উঠান। উঠান। আচ্ছা, অপর অপর হাতটি হাতটি উঠানোর উঠান। পরে এরপর ওস্তাদ শিক্ষা দিবেন অপর হাতকে বাম হাত বলে। অপর অপর হাতকে হাতকে বাম হাত বাম হাত বলে। অপর হাতকে বাম হাত বলে। অপর হাতকে বাম হাত বলে। 3 বার। কয়বার? 3 অপর হাতকে বাম হাত বলে। 3 বার। 3 বার বলে এরপরে বলবেন হাতটি নামান। কি বলবেন? হাতটি নামান। নামান। হাতটি আচ্ছা, নামান। তারপর ওস্তাদ ঘুরে যাবেন। ঘুরে যাবেন কেন? যদি সোজাসুজি ডান দিকে হাত দেন ওরা তো মনে করবে যে এই দিকের হাত মনে দিতে হবে, ছাত্রছাত্রীরা বাম হাত স্পর্শিত, উল্টো হয়ে যাবে আর কি। এই জন্য ঘুরলে তখন তা ছাত্রছাত্রীদের মতো দিক হইলো, এই জন্য দিকটা তারা সহজে বুঝবে। এই জন্য ওস্তাদ ঘুরে যাবেন এবং ডান হাতকে ডান দিকে প্রসারিত করে শিক্ষা দিবেন। ডান হাতের দিককে ডান দিক বলে। ডান হাতের ডান দিকে হাতের ডান দিক বলে। দিকে ডান। ডান হাতের দিকে ডান দিক বলে। অতঃপর বাম হাতকে বাম দিকে প্রসারিত করবেন, করে বলবেন বাম হাতের দিককে বাম দিক বলে। বাম হাতের দিকে বাম দিক বলে। আচ্ছা, তারপরে মাথার দিকে ইশারা করে শিক্ষা দিবেন, মাথার দিকে ইশারা করে মাথার দিককে উপরের দিক বলে। মাথার মাথার দিকে উপরের দিক বলে। পায়ের দিকে ইশারা করে বলবেন পায়ের দিককে নিচের দিক বলে। পায়ের দিকে নিচের দিক বলে। নিচের দিক বলে। আচ্ছা, আমি আবার বলছি পুরাটা। ডান হাতের দিককে ডান দিক বলে। হাতের দিক ডান দিক ডান দিক বলে। বলে। বাম হাতের দিককে বাম দিক বলে। বাম হাতের দিকে বাম দিক বলে। মাথার দিককে উপরের দিক বলে। মাথার দিকে দিকে উপরের উপরের দিক বলে। পায়ের দিককে নিচের দিক বলে। পায়ের দিক নিচের দিক বলে। হ্যাঁ, সবাই বলেন দেখি ডান হাতের দিককে। পায়ের দিকে ডান হাতের দিকে ডান দিক বলে। বাম হাতের দিক বলে। বাম হাতের দিকে বাম দিক বলে। মাথার দিকে উপরের দিক বলে। পায়ের দিকে নিচের দিক বলে। আচ্ছা, এটা 2 বার বলবেন, 2 বার। 2 বার শিক্ষা দিয়ে এরপরে বলবেন আমরা আমাদের 4টি দিক পেলাম, ডান বাম উপর নিচ। বলেন আমরা আমাদের চারটি দিক পেলাম। আমরা আমাদের চারটি দিক পেলাম, ডান বাম উপর নিচ। ডান বাম উপর নিচ। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দিক পেলাম। আমরা কিন্তু হ্যাঁ চলতি ভাষায় শিক্ষা দিচ্ছি। অনেক আমাদের ট্রেনটা আগে ছিল সাধু ভাষায়, কিন্তু আমরা কথাবার্তা বলি তো চলতি ভাষায়। যাতে কথার সাথে ট্রেনিং এর সাথে মিল থাকলে হবে কি সহজে শিক্ষা হবে। হ্যাঁ, আর যদি বলেন আমরা আমাদের 4টি দিক পাইলাম, পাইলাম বললে এটা সাধু ভাষা হলো, আর পেলাম হচ্ছে চলতি ভাষা। চলিত ভাষায় বললে শিক্ষাটা এই যে পায়ের দিকে ইশারা করিয়া শিক্ষা দিবেন, করিয়া না বলে বলছি করে, মানে যেভাবে আমরা কথা বলি ওইভাবে আমরা বলছি আর কি। ওস্তাদ কি বলবেন আমরা আমাদের 4টি দিক পেলাম, ডান বাম উপর নিচ। ডান বাম উপর নিচ। বলেন আমরা আমাদের 4টি দিক পেলাম, ডান বাম উপর নিচ। আমরা আমাদের চারটি দিক পেলাম, ডান বাম উপর নিচ। আচ্ছা, নিজেদের ডান বাম শিক্ষা দেওয়া শেষ। ডান বাম শুনেন, উপর নিচ।
এখানে তরতিব হলো কি চারটা পর্যায়। কয়টা পর্যায়? চারটা। প্রথমে নিজেদের ডান বাম শিক্ষা দেওয়া, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে ব্ল্যাকবোর্ডের ডান বাম শিক্ষা দেওয়া। 3 নম্বর হচ্ছে স্লেটের ডান বাম শিক্ষা দেওয়া। আর 4 নম্বর হচ্ছে ডানের ফজিলত বয়ান করা। কয়টা পর্যায়? চারটা। প্রথম পর্যায় শেষ হলো, মানে প্রথম পর্যায় শেষ হলো নিজেদের ডান বাম। এরপর আমরা কি ব্ল্যাকবোর্ডের ডান বাম শিখে দিব। কি দিব? ব্ল্যাকবোর্ডের ডান বাম। আচ্ছা, ওস্তাদ বলবেন আমাদের যেমন 4টি দিক রয়েছে, আমাদের সামনে যে ব্ল্যাকবোর্ড আছে তারও 4টি দিক আছে। বলেন আমাদের যেমন আমাদের যেমন আমাদের যেমন দিক দিক রয়েছে, আছে, আমাদের সামনে ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড আছে তারও 4টি দিক দিক আছে। দিক রয়েছে। বলেন দিকে আবার, আমাদের যেমন 4টি দিক আছে, ব্ল্যাকবোর্ডে আমাদের সামনে সামনে ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের আছে তারও 4টি দিক আছে। রয়েছে। আচ্ছা, এরপরে বলবেন এই ব্ল্যাকবোর্ডের দিকে দেখিয়ে যে আমার ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক। বলেন আমার ডান হাতের হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক। ডান দিক, হাতটা ব্ল্যাকবোর্ডের ডান দিকে রেখে বলবেন এই কথাটা, ডান দিকে। এরপর ওস্তাদ বাম দিকে হাত রেখে বলবেন আমার বাম হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক। আমার বাম হাতের আমার বাম দিক, হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক। ব্ল্যাকবোর্ডের বাম দিক। আমার এরপর ওস্তাদ বাম হাতের দিক, আচ্ছা, এরপর ওস্তাদ ব্ল্যাকবোর্ডের উপরে হাত রাখবেন, রেখে বলবেন আমার মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপরের দিক। আমার মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপরের দিক। এরপর ওস্তাদ ব্ল্যাকবোর্ডের নিচে হাত রেখে বলবেন আমার পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের দিক। আমার পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের দিক, ব্ল্যাকবোর্ডের নিচের দিক। হ্যাঁ, এইটা তাহলে মানে এটা ব্ল্যাকবোর্ডের ডান বাম শিক্ষা হলো। এইভাবে বলেন আমার ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক, আমার বাম হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক, আমার মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপরের দিক, আমার পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের দিক। বলেন আমার ডান হাতের আমার দিক ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক। ব্ল্যাকবোর্ডের ডান দিক। আমার বাম হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক। মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপর দিক। নিচের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক, তার দিক ব্ল্যাকবোর্ডের উপরের দিক, আর পায়ের দিক পায়ের দিক ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের নিচে। নিচের দিক। নিচের দিক। এটাও সুর দিয়ে বলতে হবে না, এটা তো বুঝাচ্ছেন তাদেরকে, যেটা শিক্ষা দেবেন ওটা সুর দিয়ে পড়াবেন। আর এটা তো শিক্ষা দিচ্ছেন না, কি করতেছেন? বুঝাইতেছেন। মানে এটা নিজে বলবেন, তারা বলবেন না, এটা আপনি বলবেন। কি বলবেন বলেন তো? আমার ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক। আমার ডান হাতের দিক ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক। হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক। মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপরের দিক। পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের দিক। বাম দিক, আমার পায়ের মাথার দিক দিক ব্ল্যাকবোর্ডের উপর দিক, আমার পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের দিক। নিচের দিক। ব্ল্যাকবোর্ডের নিচের দিক। এরপরে পরীক্ষার সময় নিয়ম তাদের বলে দিবেন যে আমি যখন ব্ল্যাকবোর্ডের ডান দিকে হাত রাখবো আপনারা বলবেন ডান। বলেন আমি যখন আমি যখন হাত রাখবো আপনারা বলবেন ডান দিকে হাত রাখবো, তখন আপনারা বলবেন ডান। ডান। আচ্ছা, আমি যখন ব্ল্যাকবোর্ডের বাম দিকে হাত রাখবো আপনারা বলবেন বাম। ব্ল্যাকবোর্ডের ডান দিকে হাত যখন রাখবো ব্ল্যাকবোর্ডের আপনারা বাম বলবেন দিকে ডান। হাত রাখবো তখন আপনারা বলবেন বাম। আচ্ছা, আমি যখন ব্ল্যাকবোর্ডের ডান দিকে হাত রাখবো আপনারা বলবেন ডান। আমি যখন ব্ল্যাকবোর্ডের বাম দিকে হাত রাখবো আপনারা বলবেন বাম। বাম। আমি যখন ব্ল্যাকবোর্ডের উপরের দিকে হাত রাখবো আপনারা বলবেন উপর। আমি যখন ব্ল্যাকবোর্ডের নিচের দিকে হাত রাখবো আপনারা বলবেন নিচ। বলেন আমি যখন আমি যখন ব্ল্যাকবোর্ডের ডান আমি দিকে হাত যখন রাখবো আপনারা বলবেন ডান। ডান। আমি যখন ব্ল্যাকবোর্ডের বাম দিকে হাত রাখবো তখন আপনারা বলবেন বাম। আমি যখন উপরের দিকে হাত রাখবো তখন আপনারা বলবেন উপর। ব্ল্যাকবোর্ডের হাত রাখবো আপনারা বলবেন নিচ। তখন আপনারা বলবেন নিচ। হ্যাঁ। তো এখন ওস্তাদ বলবেন হাত রাখবেন, সবাই বলবে ডান বাম উপর নিচ বাম নিচ ডান উপর বাম নিচ। ঠিক আছে? জি। মানে ওস্তাদ যেভাবে হাত রাখবেন তার এরকম বলতে ভালো করে থাকবে। হ্যাঁ, প্রথমে সোজা তারপর উল্টা পাল্টা। আচ্ছা, এটাকে বলা হয় হাতে প্রশ্ন মুখী উত্তর। এটা কি হাতে প্রশ্ন মুখী উত্তর? মানে ওস্তাদ হাত রাখলেন হাতে প্রশ্ন হলো আর সবাই বললো ডান বাম, মুখী উত্তর হলো, তাই না? জি। ব্ল্যাকবোর্ডে পরীক্ষার মধ্যে কি হয়? হাতে প্রশ্ন মুখী উত্তর। মুখী উত্তর। আচ্ছা, এরপর হলো স্লেটের ডান বাম শিখে দিবেন তৃতীয় পর্যায়ে। কিসের? স্লেটের। ডান বাম। আচ্ছা, ওস্তাদ একটা স্লেট হাতে নিবেন, হাতে নিয়ে বলবেন স্লেটকে এভাবে পাতালে ভাবে ধরতে হবে। কি বলবেন? দেখাই স্লেটকে দেন। এভাবে পাতালে ভাবে
ধরতে হবে। করতে হবে এইভাবে লম্বা ভাবে ধরা যাবে না। বলেন স্লেটকে এইভাবে পাতালি ভাবে পাতালে ভাবে ধরতে হবে। বলেন স্লেটকে এইভাবে সিলেট এইভাবে ধরতে হবে সিলেটকে ভাবে লম্বা ভাবে ধরা যাবে না। যাবে না লম্বা আচ্ছা, করা ধরা যাবে না। তারপরে হাত রেখে বলবেন আমার ডান হাতে দিক স্লেটের ডান দিক, আমার ডান হাতে দিক সিলেটের ডান দিক, আমার বাম হাতে দিক স্লেটের বাম দিক, আমার বাম হাতে দিক সিলেটের বাম দিক, বাম দিক আমার বাম মাথার দিক দিক স্লেটের উপরের দিক, আমার মাথার দিক সিলেটের আমার পায়ের দিক স্লেটের নিচের দিক। লম্বা ভাবে আমার পায়ের দিক নিচের দিক। আমার ডান হাতে মানে দিক নেটওয়ার্কের স্লেটের ডান সমস্যা, দিক, পরে আমার সাউন্ড বাম আসে হাতে দিক মানে। স্লেটের বাম দিক, আমার মাথার দিক স্লেটের উপরের দিক, আমার পায়ের দিক স্লেটের নিচের দিক। বলেন আমার ডান হাতের দিক, আমার ডান হাতের দিক সিলেটের ডান দিক, আমার হাতের দিক সিলেটের ডান দিক, আমার বাম হাতের দিক উপরের দিক ডান পাশের স্লেটের উপরের দিক, আমার পায়ের দিক স্লেটের মাথার দিক সিলেটের উপরের দিক, আমার পায়ের দিক পায়ের দিক সিলেটের স্লেটের নিচের দিক। নিচের দিক। আচ্ছা, এরপরে বলবেন এখন হলো প্রশ্ন। সিলেটে ডান নম্বর শিক্ষা হয়ে গেল, এখন কি পরীক্ষা। এখন কি পরীক্ষা। পরীক্ষার মধ্যে ওস্তাদ বলবেন পরীক্ষার মধ্যে যে আমি যখন বলবো ডান, আপনারা আপনাদের নিজ সিলেটে ডান দিকে এইভাবে হাত রাখবেন। বলেন আমি যখন বলবো ডান, আমি যখন বলবো ডান সিলেটে ডান দিকে এইভাবে হাত রাখবেন। ডান দিকে হাত রাখবেন। আমি যখন বলবো বাম, আপনারা আপনাদের নিজ সিলেটে বাম দিকে এইভাবে হাত রাখবেন। আমি যখন বলবো বাম তখন আপনাদের আমি সিলেটের দিকে হাত যখন রাখবেন। বলবো উপর, আপনারা আপনাদের নিজ সিলেটের উপরের দিকে এইভাবে হাত রাখবেন। আমি যখন বলবো বলবো উপর আপনাদের আপনাদের সিলেটের উপর দিকে হাত রাখবেন। এইভাবে হাত রাখবেন, এইভাবে দেখেন, এইভাবে হাত রাখবেন। আমি যখন বলবো নিচ, আপনারা আপনাদের নিচ সিলেটের নিচের দিকে এইভাবে হাত রাখবেন। আমি যখন বলবো নিচ, বলবো নিচ, আপনারা আপনাদের হাত সিলেটের নিচে এভাবে হাত রাখবেন। হ্যাঁ, কথাগুলো আবার বলতেছি। আমি যখন বলবো ডান, আপনারা আপনাদের নিজের স্লেটের ডান দিকে এভাবে হাত রাখবেন। আমি যখন বলবো বাম, আপনারা আপনাদের নিজ স্লেটের বাম দিকে এভাবে হাত রাখবেন। আমি যখন বলবো উপর, আপনারা আপনাদের নিজ স্লেটের উপরের দিকে এভাবে হাত রাখবেন। আমি যখন বলবো নিচ, আপনারা আপনাদের নিজ স্লেটের নিচের দিকে এভাবে হাত রাখবেন। বলেন আমি যখন বলবো ডান, বলেন যখন বলবো যখন বলবো ডান, আপনারা আপনাদের সিলেটের ডান দিকে হাত রাখবেন। যখন বলবো বাম, আপনারা আপনাদের সিলেটের বাম দিকে হাত রাখবেন। আমি যখন বলবো উপর, আপনারা সিলেটের উপর দিকে হাত রাখবেন। আমি যখন বলবো নিচ, আপনারা আপনাদের হাত রাখবেন। তখন আপনার নিচের দিকে এভাবে হাত রাখবেন। এরপর ওস্তাদ বলবেন ডান, তবে হাত রাখে দেখাবে বাম, উপর, নিচ, বাম, নিচ, ডান, উপর, বাম। মানে ওস্তাদ বলবেন আর সবাই হাত থেকে দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে মুখে প্রশ্ন হাতে উত্তর। এটা কি মুখে প্রশ্ন, হাতে উত্তর। ওস্তাদ মুখে বলতেছেন, ছাত্র হাত রেখে দেখাচ্ছে। আচ্ছা, তিনটা পর্যায়ে চলে গেল। 4 নম্বর পর্যায়ে হচ্ছে ডানের ফজিলত বর্ণনা করা। 4 নম্বর কি পর্যায়ে? হ্যাঁ, সবশেষে ডানের ওস্তাদ, ফজিলত বর্ণনা করা। আচ্ছা সবশেষে ওস্তাদ ডান বামের তারতম্য বর্ণনা করে বলবেন। বামের তুলনায় ডানের ফজিলত বেশি। ওস্তাদ কি বলবেন? বামের তুলনায় ডানের ফজিলত বেশি। ডানের ফজিলত বেশি। এই জন্য তুলনামূলক ভালো কাজগুলোকে ডান দিক থেকে করতে হয় এবং নিম্নতম কাজগুলোকে বাম দিক থেকে করতে হয়। এই জন্য ভালো কাজগুলো ডান এই জন্য তুলনামূলক ডান দিকে ভালো কাজগুলোকে ডান দিকে এবং নিম্নতম কাজগুলোকে বাম দিকে। ভালো কাজগুলোকে ডান দিক থেকে করতে হয়, হ্যাঁ, এগুলোকে বাম দিক থেকে করতে হয়। যেমন জামা কাপড় পরা খালি গায়ে থাকার চেয়ে ভালো। এই জন্য জামা কাপড় পরার সময় ডান হাত ডান পা আগে পড়তে হয়, আর খোলার সময় বাম হাত বাম পা আগে খুলতে হয়। বলেন যেমন যেমন জামা কাপড় যেমন জামা কাপড় পরা খালি গায়ে গায়ে থাকার চেয়ে ভালো। জামা কাপড় ডান হাত ডান পা আগে বাম হাত বাম পা আগে বাম পা বাম পা আগে খোলা খুলতে হয়। আচ্ছা, তেমনি ভাবে জুতা স্যান্ডেল পরা খালি পায়ে থাকার চেয়ে ভালো। এই জন্য জুতা স্যান্ডেল পরার সময় ডান পা আগে পড়তে হয় এবং খোলার সময় বাম পা আগে খুলতে হয়।
বলেন তেমনি ভাবে তেমনি ভাবে যুদ্ধ স্যান্ডেল পরা পড়ার সময় ডান পা আগে পড়ার সময় বাম আগে। আচ্ছা, অনুরূপ ভাবে মসজিদে বা ঘরের ভিতর বাইরের চেয়ে ভালো, এই জন্য মসজিদ বা ঘরে প্রবেশ করার সময় ডান পা আগে দিয়ে প্রবেশ করতে হয় এবং বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে বের হতে হয়। বলেন অনুরূপ ভাবে মসজিদ বা ঘরের ভিতর বাইরের চেয়ে ভালো, প্রবেশ করার সময় আচ্ছা, অপরদিকে ইস্তিনজাখানার নিম্নতম স্থান, এই জন্য ইস্তিনজাখানায় প্রবেশ করার সময় বাম পা আগে দিয়ে প্রবেশ করতে হয় এবং বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হতে হয়। অপরদিকে আচ্ছা প্রস্তুত বলবেন, হ্যাঁ এসব কাজে ডান বাম বজায় রাখা সুন্নত, ডান বাম বজায় রাখলে কাজও হয় এবং সুন্নত আদায়ের দ্বারা সওয়াবও হয়। মানে এসব কাজে তারপর ওস্তাদ বলবেন, আচ্ছা তারপর ওস্তাদ বলবেন আরবি ভাষা শ্রেষ্ঠ ভাষা, আরবি ভাষা ডান দিক থেকে লেখা হয়। আরবি ভাষা ডান দিক থেকে লেখা হয়। আরবি ভাষা ডান দিক থেকে লেখা হয়। এরপর সিলেট ধরার নিয়ম শিখাই দিবেন, সিলেট ধরার নিয়ম। পরিশেষে ওস্তাদ সিলেট ধরে দেখানোর নিয়ম শিক্ষা দিবেন এভাবে যে ওস্তাদ বলবেন কোনো কিছু লেখার পর যখন আমি দেখাইতে বলবো আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের দুই পাশে দুই হাত দিয়ে ধরে নাকের নিচে একটু ঢালু করে এভাবে রেখে দেখাবেন। বলেন কোনো কিছু লেখার পর দেখাইতে বলবো আপনাদের নিজ স্লেটের দুই পাশে দুই হাত দিয়ে করে একটু ঢালু করে রেখে দেখাবেন, এভাবে রেখে দেখাবেন। কোনো কিছু লেখার পর যখন আমি দেখাইতে বলবো আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের দুই পাশে দুই হাত দিয়ে ধরে নাকের নিচে একটু ঢালু করে এভাবে রেখে দেখাবেন। বলেন কোনো কিছু লেখার পর দেখাতে বলবো তখন আপনারা স্লেটের দুই পাশে দুই হাত একটু ঢালু করে এভাবে রেখে দেখাবেন। দেখাবেন। মাশাআল্লাহ, এই পর্যন্ত আমাদের মানে প্রারম্ভিক প্রস্তুতির বিষয়গুলো শেষ হয়ে গেল। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা শিখব মৌলিক বিষয়, কিভাবে বাচ্চাদেরকে হরফ শিক্ষা দিব, হরকত শিক্ষা দিব। এভাবে মোট 8টা অধ্যায় শিক্ষা দেওয়ার নিয়মগুলো শিখলেই আমরা বাচ্চাদেরকে কেমনে পড়াবো সেই নিয়মগুলো আমাদের আয়ত্তে এসে যাবে ইনশাআল্লাহ। প্রাথমিক বিষয়গুলো আমরা আজকে দেখলাম, যেমন আমরা দেখলাম এখানে শিক্ষার উপকরণ কি কি, সেগুলো ছাত্রছাত্রীদের বসানোর নিয়ম, ক্লাস শুরু এবং শেষ করার নিয়ম, এরপর হচ্ছে আমরা দেখলাম বসার আদব শিক্ষাদান, তারপর ডান বাম শিক্ষাদানের মাধ্যমে আমাদের আজকে প্রাথমিক প্রস্তুতি কমপ্লিট হলো। আলহামদুলিল্লাহ। আর আমাদের ক্লাসটা হচ্ছে নুরানী তরিকে তালিম। আচ্ছা, আর প্রথম ক্লাস হিসেবে আজকে আমরা দীর্ঘ সময় শুধু তরিকে তালিমটাই পড়লাম। আর অন্যান্য ক্লাস যেগুলো হাদিস মাসলা দোয়া এগুলো মুফতি সাইদ হাসান সাহেব তিনি নেবেন ইনশাআল্লাহ আগামী পরবর্তী ক্লাস থেকে। আমি প্রথম দেখা যাচ্ছে যে অর্থাৎ অর্ধেক সময় আমি আপনার তরিকে তালিম পড়া নেব, আর বাকি অর্ধেক সময় মুফতি সাইদ হাসান সাহেব তিনি কোরআন শরীফ এবং মাসালা হাদিস দোয়া এবং লেখা শিক্ষা সেগুলো ইনশাআল্লাহ তিনি নেবেন। আজকে আমাদের কোরআন শরীফ মস্ক হবে ক্লাসের মধ্যে, তারপরে মাসালা শিক্ষা হবে, হাদিস শিক্ষা হবে, দোয়া শিক্ষা হবে এবং লেখানো হবে, লেখা শিক্ষা দেওয়া হবে। এই জন্য আপনারা খুব গুরুত্ব দিয়ে লিখবেন, লেখা যাতে সুন্দর হয়। যার কারণ বাচ্চাদের পড়াতে হলে মুজাহিদের মানে মুজাহিদের ক্রেডিট হলে তার অস্ত্র যত উন্নত হবে তার ট্রেনিংটা অত ভালো হবে এবং তার কাজও অত সুন্দর হবে। এই জন্য আর মুআল্লিমদের অস্ত্র হলো কি লেখা, এই জন্য লেখাটা ভালো করতে হবে, সুন্দর করতে হবে। আচ্ছা, এই আজকে যে পিডিএফটা প্রতিদিন জন্য আজকে আমরা এই পর্যন্ত পিডিএফটা দেবো, এটা আপনারা ইয়াদ করে নেবেন। আবার যখন হরফের শিক্ষা হবে হরফের পিডিএফ দেবো, যখন যে পড়া হবে সেই পড়া পিডিএফটা সেদিন দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা তাৎক্ষণিক সেটা ইয়াদ করে নিতে পারবেন। এটা হচ্ছে অনলাইনে পড়ার সুবিধা। অনলাইন পড়লে ডাইরেক্ট এখানে দেখা যাচ্ছে পড়াটা এবং আমরা ইয়াদও করতে পারতেছি।
এটা অনলাইনের সুবিধা, অফলাইন কিন্তু এই দিক করা যায় না, কিন্তু অনলাইনের কারণে আমাদের সুবিধাটা হচ্ছে যে আমরা এটা পিডিএফ পাবো। আবার যে ক্লাসটা হলো, আপনার এই ক্লাসটা ভিডিও থাকবে আপনাদের গ্রুপে, কোথায় থাকবে? গ্রুপে এটা রেকর্ড করা হয়েছে, এটা গ্রুপে থাকবে। আপনার ইচ্ছা করলে ভিডিওটা আবার দেখে অবসর টাইমে দেখে আপনারা এই জিনিসগুলো আবার ইয়াদ করে নিতে পারবেন। এইভাবে যেভাবে পড়ানো হলো সেভাবে দেখে, প্র্যাকটিক্যালটা ওইভাবে দেখে প্র্যাকটিক্যাল করতে পারবেন, এবং থিওরিটিক্যাল গুলো এইভাবে দেখে আপনারা ইয়াদ করে নিতে পারবেন। আজকে আমাদের ক্লাস সময় শেষ, এ পর্যন্তই। আমরা দোয়া পড়বো, দোয়া পড়ার মাধ্যমে ক্লাস শেষ হবে। আমরা এবার ছুটি দোয়াটা পড়বো, যে ছুটি দোয়া ক্লাস শেষে সবসময় দোয়াটা পড়া হবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু ওয়া বিহামদিহি سبحانك اللهم وبحمدك ওয়া বিহামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أشهد أن لا তিন শ্বাসে বললাম, ঠিক আছে? 3 শ্বাসে, তাহলে ওয়াকফটা ঠিক রইলো, ওয়াকফের নিয়ম বজায় রেখে হলো। আচ্ছা, আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু ওয়া বিহামদিক سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। আচ্ছা, আজকে পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাস আবার আমাদের হবে মঙ্গলবার। আগামীকাল সোমবার আমাদের লাইভের সোয়াল জব হয়। কালকে সোয়াল জব হতে পারে, সোয়াল জবের মধ্যে আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা অনেক মাসলা শিখবো সোয়াল জব মাধ্যমে। মাসিক আদর্শনারী ফেসবুক পেজে সোয়াল জব হয় প্রতি সোমবার রাত 9টার পর। আচ্ছা, আর এই জন্য কালকে ক্লাস বন্ধ থাকবে। আবার পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ মঙ্গলবার বুধবার। তাহলে সপ্তাহে 4 দিন ক্লাস হবে, শনি রবি মঙ্গল বুধ, রাত 9:30 থেকে 11টা পর্যন্ত। অর্ধেক সময়ে তরিক তালিম হবে, আর বাকি অর্ধেকে বাকি নিয়মিত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নিয়মিত ক্লাস হবে ইনশাআল্লাহ। অর্থাৎ সপ্তাহে 4 দিন নিয়মিত ক্লাস হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন পরিপূর্ণভাবে অ্যাটেন্ড করার জন্য এবং ফায়দা অর্জনের জন্য। আমিন। আচ্ছা, সবাইকে শুকরিয়া এবং দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।